তো আজকে আমাদের ইংলিশ রাইটিংস ক্লাস হচ্ছে 20। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে মিসলেনিয়াসের যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্সগুলো এসেছিলো এরর কারেকশানের মূলত। সো সেই এরর কারেকশানটা করে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে পার্টিসিপেলের ইউজটা করব। পার্টিসিপেল, তো পার্টিসিপেলের কাজটা হচ্ছে আমাদের আজকে মুখ্য কাজ। আর এই পার্টিসিপেলের ইউজটা না আমাদের রাইটিংসের ক্ষেত্রে খুব খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কোথায় প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, কোথায় পাস্ট পার্টিসিপল, কোথায় পারফেক্ট পার্টিসিপল ইত্যাদি বিষয়গুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে। সো বিভিন্ন ধরনের ডিফারেন্ট এক্সাম্পলসের মাধ্যমে এগুলোকে আমরা শিখব। বাট তার আগে আমরা এই মিসলেনিয়াসের যে মেইনসে যে গ্রামার পার্টটা আছে ওই কোয়েশ্চেন্সগুলোকে একটু সলভ করে নিই। হ্যাঁ, চলো। তো স্বভাবতইভাবে স্লাইড করা হয়নি, আমি কোয়েশ্চেন্সগুলোকে আগের দিনের মতন লিখছি, তারপর সেটাকে আমরা অ্যানালাইজ করব। এটা হচ্ছে কোয়েশ্চেন পেপার 2018 মিসলেনিয়াস মেইনসের কোয়েশ্চেন পেপারে যে 10টি কোয়েশ্চেন ছিল এরর কারেকশানের জন্য। সেটা ছিল, প্রথম কোয়েশ্চেনটা লেখো, টিনা নিডস লিভ টিনা নিডস লিভ হার হাউস ওকে at 7 o'clock, এটা কমা, হ্যাঁ, 7 o'clock এভরি মর্নিং। আমাদের খুঁজতে হবে যে এখানে ভুল কোথায় আছে। 2 নম্বর, আগে সেন্টেন্সগুলো লিখে নাও, পরে ঠিক করবে। 2 নম্বরে আছে যে হেনরি, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে। হেনরি NEIGTHR told Mary nor her sister that he had lost his job। 3 নম্বরটা লেখো, there was a negligent, আমি যা যা লিখছি তোমরা সেটাই লিখবে। negligent amount, AMOUNT, amount of liquid in the test tube। 4 দাগে লেখো, বিমলা told her husband he needn't, এটা কমা, হ্যাঁ, he needn't to worry, full stop। 5 দাগে লেখো, nobody never tells you the truth। nobody never tells you the truth। তারপরে 6 দাগে লেখো, I am now living in নর্থ কলকাতা। এটা 7 নম্বর লেখো, it was so dark that at first I didn't take any notice of him।
notice of him, 8 দাগে লেখো the কি আছে 8 দাগে, the lack of freedom, the LACK, the lack of freedom and social justice is obvious for everyone full stop, ব্যাস এই কটাই ছিল। এবার এই কয়টাকে ঠিক করতে হবে। সবাই লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। একটু স্যার দুই একটা আবার বলুন। কোনটা? 2 হেনরি, HENRY, হেনরি, NEIGTHER told Mary nor her sister that he had lost his job. হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, প্রত্যেকের এগুলো লেখা হয়েছে? চলো এবার তোমরা একটা একটা করে বলবে, আমরা এটা সমাধান করার চেষ্টা করব যে কোথায় ভুল আছে। প্রথমটা কি আছে একবার বলে ফেলো। যে টিনা needs her house হ্যাঁ, টিনা at নিডস হার 7 হাউস, টিনা নিডস হার হাউস, live হ্যাঁ সেটা live টিনা নিডস লিভ হার হাউস, তারপর কি at 7 o'clock at 7 o'clock every morning. at 7 o'clock at 7 o'clock every morning হ্যাঁ, এইখানে কোথায় ভুল আছে বলে মনে হচ্ছে? টিনা needs to live, needs একটা live কি হবে? এই জায়গাটা হ্যাঁ needs to live এখানে নিডস এর তো প্রয়োজন নাই, লিভস করলেই হলো। টু দেখো হবে তো একটা needs to live। needs টা দরকার নেই। লিভস এর পর এখানে যে লিভ রয়েছে, এইখানে তো আমার ইনফিনিটিভ ব্যবহার হয়েছে, তাই নয় কি? হ্যাঁ, তো ইনফিনিটিভ ব্যবহার হলে আমরা কি শুধু রুট ভার্ব লিখি নাকি টু প্লাস রুট ভার্বটা লিখি? টু ইউজ করি। টু প্লাস রুট ভার্ব লিখি। তাহলে এখানে শুধু লিভ হলে তো হবে না, তাহলে এখানে কি লেখা উচিত? টু লিভ লেখা উচিত। ওকে, এটাই ছিল এখানে ভুল। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? কারেক্ট সেন্টেন্সটা হবে টিনা নিডস টু লিভ হার হাউস অ্যাট 7 o'clock এভরি মর্নিং। বোঝা গেল? যেমন দাদা যদি এখানে নিডসটা না রেখে যদি লিভস হ্যাঁ করে দিই তাহলে তাও তো তো হতোই। হতো, তাই না? হ্যাঁ, কিন্তু তাহলে তো মানেটা এই চেঞ্জ জিনিসটাই হতো। মাথায় আসছে, কিন্তু এই জিনিসটা কেন আসছে না? দেখো আপনি কেন, ভালো যেটা করে ভাবলেন শোনো। যে নিডটাকে রাখবো, অবশ্যই নিডটাকে রাখবো। আমি যদি নিডটাকে সরিয়ে দিই তাহলে সেন্টেন্সের মানেটা চেঞ্জ হয়ে যাবে না ভাই? এই সেন্টেন্সের মানে কি? মানে টিনা প্রয়োজন নিডস, আছে এটা রাখতে হবে। অবশ্যই আমি এটাও আচ্ছা, টিনা নিডস টু লিভ হার হাউস অ্যাট 7 o'clock এভরি মানে মর্নিং। যেতে হবে তাকে। তার মানে তাকে এটা যেতে হয়, এটা তার প্রয়োজন, না হলে সে অফিসে ঢুকতে পারবে না বা সে সময় মতো পৌঁছাতে পারবে না। ইট ইজ আ কম্পালশন ফর হার। ওকে, সেখানে নিডটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে তো মানে চেঞ্জ হয়ে যাবে। তো বুঝতে পারলে কি বলেছি? যেমন হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। একটা এক্সাম্পল দেখো, আমি বললাম কি যে হি হি নিডস স্টাডি হার্ডার। হ্যাঁ, তার হার্ডার পড়াশুনো করা দরকার বা প্রয়োজন। তো এটাকে আমি ঠিক লিখলাম না? এটা ঠিক লিখিনি। কেন? কারণ নিডের পর হ্যাঁ যদি কোনো ভার্ব ইউজ হয়, নিডের পরে যদি কোনো ভার্ব ইউজ হয় তাহলে আমরা সেখানে ইনফিনিটিভ ইউজ করি। তাহলে এখানে শুধু স্টাডি নয়, এখানে টু স্টাডি লিখতে হবে। ওকে, বুঝতে পারলে কি না? এটাই কনসেপ্ট। তাহলে তোমরা বলো দেখি, আমি দুটো সেন্টেন্স লিখছি, কোনটা ঠিক কোনটা ভুল বলবো। আমি বললাম শি নিডস টু কল হার প্যারেন্টস, আর একটা লিখছি শি নিডস কল হার প্যারেন্টস। কোনটা সঠিক হবে? ফার্স্ট এটা ঠিক।
তাহলে ফার্স্টেরটা। প্রথমটা সঠিক হবে, দ্বিতীয়টা ভুল হবে, কারণ নিডসের পরে আমরা যখন ভার্ব ইউজ করছি ইনফিনিটিভ ইউজ করব না। চলো তারপরে 2 নম্বর কি আছে বলো। হেনরি আচ্ছা নাইদার 1 মিনিট টোল্ড। শোনো, আমাদের পরীক্ষাতে যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র এই কোথায় ভুল আছে এটা দেখালে কিন্তু হবে না। যারা মিসলিনিয়াসের জন্য ভাবছো, প্রিপেয়ার করছো, তাদের কিন্তু শুধু ভুল ফাইন্ড করলে হবে না, রিরাইট করতে হবে সেন্টেন্সটিকে, হ্যাঁ, মানে সঠিক সেন্টেন্সটি লিখে দিতে হবে শেষে। চলো 2 নম্বরটা বলো। হেনরি নাইদার টোল্ড ম্যারি। হেনরি, দেখো কোন ধরনের কোয়েশ্চেন্স দেয় একবার বুঝে দেখো। প্রশ্ন দিয়েছে হেনরি, NEIGTHER, এমনটা দিয়েছে তো। হ্যাঁ, জি আছে। NEIGTHER, হ্যাঁ, তারপরে টোল্ড ম্যারি। ম্যারি, তারপর নর হার সিস্টার নর হার সিস্টার, নর দ্যাট হার, হি হ্যাড দাঁড়াও, নর হার সিস্টার দ্যাট হি হ্যাড হি হ্যাড লস্ট হিজ জব। লস্ট হিজ জব, এটা আছে। এবার দেখো এটার মধ্যে ভুল কোথায় আছে একটুখানি এখানে খুঁজে তো বলো। বানান ভুল দাদা, কি হবে? নিদার NEITHER জি কেন একদমই তাই, হবে? এইখানে স্পেলিং মিস্টেক আছে। হ্যাঁ, তাহলে মানে সব সময় যে আমরা এই কোশ্চেন পেলে গ্রামারের দিকে যাব তা নয়, স্পেলিংটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, স্পেলিংয়ে এখানে ভুল দেওয়া আছে। নিদার বানানে কি জি আমরা ব্যবহার করি? নিদার বানান তো NEITHER, নিদারে কোনো জি নেই, তাহলে এই জায়গাটাই এখানে ভুল ছিল। ওকে, এখানে এই জায়গাটা ভুল ছিল। তাহলে হেনরি নিদার টোল্ড ম্যারি নর হার সিস্টার। এবার একটা কথা শুনে রাখো, এই যে নিদার নর এইগুলো দিয়ে আমরা কিন্তু কানেক্ট করব সেম গোত্রীয় জিনিসকে কানেক্ট করব। সেম গোত্রীয় জিনিস মানে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের কানেকশান হবে, অথবা ভার্বের সঙ্গে ভার্বের, অথবা অবজেক্টের সঙ্গে অবজেক্টের কানেকশান হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। সাবজেক্টের সাথে ভার্বের, সাবজেক্টের সাথে অবজেক্টের, এইটা কিন্তু কখনোই এই নিদার নর ইদার অর দিয়ে হয় না। এই কনজাংশন দিয়ে সমগোত্রীয় জিনিসের কানেকশান হয়। ঠিক আছে, তাহলে এখানে নিদারের বানানে প্রবলেম ছিল, আর বাকি কিছুই ছিল না এখানে। চলো তারপরে 3 নম্বরটা বলো। দেয়ার ওয়াজ এ দেয়ার ওয়াজ নেগলিগেন্ট হ্যাঁ, দেয়ার ওয়াজ নেগলিগেন্ট নেগলিজেন্ট বলো, নেগলিজেন্ট, NEGLIGENT, হ্যাঁ, নেগলিজেন্ট অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট অফ লিকুইড নেগলিজেন্ট অ্যামাউন্ট অফ লিকুইড ইন দি টেস্ট টিউব। in the test tube, in the test tube, very good। চলো এখানে কি নেগলিজিবল হবে না দাদা? হ্যাঁ, negligible, ভেরি গুড। হুম, দেখো এইখানে নেগলিজেন্ট কথাটি ব্যবহার করা ঠিক নয়। হ্যাঁ, কারণ নেগলিজেন্ট মানে কি বলো তো, নেগলিজেন্ট মানে হচ্ছে কেয়ারলেস, মানে উদাসীন, বুঝতে পারছো? আর নেগলিজিবল মানে না মাত্র, বুঝেছো? তাহলে এইখানে কি আমার কেয়ারলেস, উদাসীন এরকম শব্দটা আসা উচিত, নাকি না মাত্র আসা উচিত, মানে একদমই না নেই মাত্র। এরকম? দাদা পার্টস অফ স্পিচ গুলোও বলে দেবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে না, নেগলিজেন্ট না বলে নেগলিজিবল বলবো। ওকে, তাহলে দেয়ার ওয়াজ আ নেগলিজিবল অ্যামাউন্ট অফ লিকুইড। ঠিক আছে, নেগলিজিবল অ্যামাউন্ট লেখা, নেগলিজেন্ট ব্যবহার করব না। নেগলিজিবল, নেগলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটাও অ্যাডজেক্টিভ, এবং নেগলিজিবল এটা নাউন হিসাবে আমরা কাজ করে থাকি, এবং অ্যাডজেক্টিভ হিসাবেও কোথাও কোথাও ইউজ হতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এইখানে আমাদের ব্যবহার করা উচিত নেগলিজেন্ট নয়, এখানে ব্যবহার করা উচিত নেগলিজিবল। ওকে, তাহলে নেগলিজিবল মিন্স সো স্মল দ্যাট ক্যান বি ইগনোরড। ওকে, মানে একেবারেই নেই, কিন্তু যা আছে যৎ সামান্য, বোঝা গেল? তাহলে দেখো এখানে নেগলিজেন্ট ইউজ করব না, এখানে আমরা কি ইউজ করব? নেগলিজিবল, নেগলিজিবল ইউজ করব, NEGLIGIBLE, নেগলিজিবল। তাহলে কারেক্ট সেন্টেন্সটি লিখলে কি দাঁড়াবে? দেয়ার ওয়াজ আ নেগলিজিবল অ্যামাউন্ট অফ লিকুইড ইন দ্য টেস্ট টিউব। ওকে, আর নেগলিজেন্ট মানে তো বললাম, নেগলিজেন্ট মানে হয় কেয়ারলেস, মানে যার কোনো কাজ করার কোনো ইয়ে নেই, মানে উদাসীন ব্যাপার, কোনো কিছু মন দিয়ে কেউ করে না সে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল বলি, আমি বললাম যে হি ওয়াজ negligent, in his duties, এর মানে কি? হি ইজ, সে তার কাজে উদাসীন।
তাহলে এইখানে কি আমি এই নেগলিজেন্টের জায়গায় নেগলিজিবলকে লিখতে পারবো? পারবো না। দুটোর জায়গায় আলাদা, দুটোর ভিন্নতা মানে আলাদা। ওকে, চলো 4 দাগেরটা বলো। দাদা এখানে ইন হিজ ডিউটিজ আর টু হিজ ডিউটিজ, টু কি লেখা যায়? না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইন, নেগলিজেন্ট ইন সামথিং। ওকে, আচ্ছা, হ্যাঁ চাপ নেই। দেখো আমি পরীক্ষায় মোটামুটি 200 প্রেপোজিশন আসে, বুঝেছো? 200 মতন হ্যাঁ এই preposition আছে। কোয়েশ্চেনেও তো কতগুলো প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এইসব ছিল। হ্যাঁ, এই 200 মতন প্রেপোজিশনকে আমি তোমাদের এমনভাবে করিয়ে দিব যে যে কোনো প্রেপোজিশন যে কোনো পরীক্ষাতে, হ্যাঁ, এদের বাইরে থেকে কোয়েশ্চেন আসাটা খুব চাপ, মানে এদের মধ্য থেকেই কোয়েশ্চেনগুলো আসে। অযথা আমাদের সমস্তটা না পড়ে আমাদের মোটামুটি 24টাকে টার্গেট করে আমরা এই 200টা প্রেপোজিশনকে খুব ভালো করে পড়ে নেব। ওকে, চলো 4 দাগটা বলো। দাদা 23-এর বিসিএস এ ইংলিশে যা কোয়েশ্চেন কঠিন পড়েছিল কি বলবো। তার ধারা তোমরা কি ক্লার্কশিপে দেখতে পেয়েছো এবার? ওটা তো দিইনি, জানি না। এবারের যে ক্লার্কশিপ পরীক্ষাটা হয়েছে, আমি একদিন এই যে যেমন মিসলেনিয়াসকে তুলে নিয়ে আসলাম, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে পিএসসি থেকে এটা বোধহয় 24 সালে না কবে একটা পরীক্ষা হয়ে গেল না, ক্লার্কশিপের পরীক্ষা। সো হ্যাঁ এই ক্লার্কশিপের, হ্যাঁ, তো এই ক্লার্কশিপের ইংলিশের যে কোশ্চেন্সগুলো ছিল ওইগুলোকে একবার আমি করাবো। হ্যাঁ, খুব মজা পাবে। গ্রামার ছিল, খুব ভালো ভালো গ্রামার ছিল। চলো 4 দাগে কি আছে একবার বলো। Bimala told her husband বিমলা told her husband he need not to worry. he needn't, এমনটা আছে না, he needn't to হ্যাঁ হ্যাঁ need not to worry, worry. এটা লেখা আছে। দেখো একই কোশ্চেন সেটের মধ্যে একই টাইপের কোশ্চেন দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কনসেপ্টটা আমাদের জানা দরকার। কি হবে তাহলে এখানে? Bimala told her husband not to worry. দ্যাট না হলেও চলে। Not to worry, দাদা sir. ওই এখানে নিড need টা নট না হলে বলেছিলে না? হ্যাঁ, এখানে not to worry হবে। দেখো এই জায়গাটায় মাথায় রাখবে যে নিড যখন একা একা বসছে, হ্যাঁ, একা একা যখন নিড বসছে তখন নিডের পরে আমি ইনফিনিটিভ মানে টু প্লাস রুট ভার্বের এই স্ট্রাকচার বসাবো। কিন্তু নিড প্লাস নট যখন এই কনস্ট্রাকশন আসবে তখন অনলি রুট ভার্বটা বসাবো, মানে বেয়ার ইনফিনিটিভ বসাবো, ইনফিনিটিভ উইদাউট টু বসাবো। বুঝে গেল? হ্যাঁ দাদা বুঝলাম, মানে এই দুটো নিড লাগবে না নট এখানে। ওয়ারি হবে। হ্যাঁ, নিডন্ট ওয়ারি এটা হবে, এখানে নিডন্ট টু ওয়ারি বলবো না। তাহলে এটা দাদা আমরা কারেকশন করে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে যদি লিখি বিমলা টোল্ড হার হাজবেন্ড হি নিড নট ওয়ারি, তো নিডেন্ট না করে নিড নট করলে একই ব্যাপার। নিডন্ট হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম, হ্যাঁ, আর কখনো কোয়েশ্চেনটাকে চেঞ্জ করবে না, অ্যাজ ইট ইজ রাখবে। ওকে, দেখো এটা সঠিক উত্তরটা আমি লিখছি। সঠিক উত্তরটা এরকম হবে, বিমলা টোল্ড হার হাজব্যান্ড, বিমলা টোল্ড হার হাজব্যান্ড হি নিডেন্ট ওয়ারি, এইটাই লিখতে হবে। ওকে, কোনো চেঞ্জ করবে না, নিড নটকে আলাদা করবে না। এখন একটা বিষয় এখানে দাঁড়ায় যে দাদা এটা অ্যানাদার ক্লজ শুরু হচ্ছে, তাহলে এখানে অ্যানাদার ক্লজ হলে এখানে তো একটা লিঙ্কার থাকা উচিত ছিল, তাই না? মনে প্রশ্ন আসছে তো? আচ্ছা বলো তো দেখি, এইখানে লিঙ্কার হিসাবে আমি দ্যাট ভিন্ন অন্য কিছু কি বসাতে পারি? দ্য আনসার ইজ নো। এখানে লিঙ্কার হিসাবে যদি কিছু বসে তাহলে সেটা দ্যাটই বসে, দ্যাট ভিন্ন অন্য কিছু বসানো যায় না। এই জন্য এই ক্লজটাকে সাবঅর্ডিনেট ক্লজ তো বলবোই, এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটাকে বলবো নাউন ক্লজ, এবং নাউন ক্লজের মধ্যে এটাকে আমরা বলবো দ্যাট ক্লজ। বুঝতে পারছো? তার মানে তোমাদের ক্লজের যে ক্লাসিফিকেশান শিখিয়েছিলাম সেখানে আমি দ্যাট ক্লজটা শেখাইনি। তো এই যে এক্সাম্পল দেখছো এইটাকেই বলা হয় দ্যাট ক্লজ। অর্থাৎ দ্যাট ক্লজ হচ্ছে সেই সমস্ত ক্লজ যার লিঙ্কার হিসাবে দ্যাট বসে, দ্যাট ভিন্ন অন্য কিছু বসে না। সেই কারণে সেই সমস্ত জায়গায় আমরা দ্যাটকে নাও ইউজ করতে পারি। ইউজ করলেও ক্ষতি নেই, না ইউজ করলেও ক্ষতি নেই, বরঞ্চ না ইউজ করলেই বেশি মডার্ন লাগে। ওকে, সো
সো সেই সূত্র ধরে এইটাকে বলা হয় দ্যাট ক্লজ। সো দ্যাট ক্লজের আমায় একবার তোমরা নেক্সট ক্লাসে একবার আমায় মনে করিয়ে দিও যে দাদা দ্যাট ক্লজ সম্পর্কে একটু বলবা, একটু মনে করিয়ে দেবে। হ্যাঁ, দ্যাট ক্লজ সম্পর্কে একটু বলবা, এটা মনে করিয়ে দিও। পরের দিন আমি এটাকে আরও কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো। ওকে, চলো আমি আবার বলছি ভাইয়া শোনো, মিসলেনিয়াসের পরীক্ষা যদি কেউ দিতে চাও, সেন্টেন্স কারেক্ট করতে বলেছে, একটা কোশ্চেনের জন্য তোমাকে 2 মার্কস দেওয়া হবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তোমাকে কোশ্চেনের সঠিক উত্তরটা রিরাইট করতে হবে, যেটা ওরা কোশ্চেনে দিয়েছে সেখানে লিখবা। উত্তরপত্রে কিভাবে লিখবা, প্রথমে লিখবা ইনকারেক্ট, ইনকারেক্ট বলে বিসর্গ চিহ্ন দিয়ে যে সেন্টেন্সটা ওরা দিয়েছে সেটাকে লিখে দিবা। তার নিচে লিখবা কারেক্ট, তার নিচে কারেক্ট বলে তারপর বিসর্গ চিহ্ন দিয়ে যেটা তোমার সঠিক বাক্য হচ্ছে, ভুল যেখানে ছিল সেটাকে শুধরে সঠিক বাক্যটাকে লিখে ফুল স্টপ বা যা কিছু পাংচুয়েশন আছে সেটা দিয়ে দেবে। ওকে, কোথাও কোনো প্রকার চেঞ্জ করবে না। এখানে নিডন্ট আছে বলে তোমরা যে এখানে গিয়ে নিড নট লিখে দেবে এমনটা করবে না কিন্তু, ঠিক আছে? কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করছি তো কন্ট্রাক্টেড ফর্মই ইউজ করতে হবে। বোঝা গেল সবার? আমার কথা বোঝা গেল সব? হ্যাঁ দাদা। বেশ, চলো 5 দাগ এবার বলো কি আছে 5 দাগে। Nobody never Nobody tells never- you the truth. হ্যাঁ, nobody never tells you the truth। এই বাক্যটার মানে কি? কেউ না, কেউ কখনো তোমাকে- না তোমাকে, কেউ তোমাকে কেউ সত্যি না, কথাটা কখনোই বলবে না না, তোমাকে সত্যি কথা বল। মানে এটা এক্সামিনার জানতে কেউ কখনোই চাইছে, তোমাকে সত্যি বলবে না। কিন্তু এই বাক্যটার মানে জানতে চাইলাম। ওই কেউ কখনো তোমাকে সত্যি কথা বলবে না আর কি। তো আবার তো সময় তোমার সেই কারেক্ট সেন্টেন্সে চলে যাচ্ছ, যে বাক্যটা ওরা দিয়েছে সেটার মানে দাঁড়াচ্ছে কি তাহলে? ও সেটাই দাদা, ওই যে দেখো, কেউ, nobody মানে কেউ না, দেখো কখনোই না তোমাকে সত্যি কথা বলবে। হ্যাঁ, দুটো না মিললে কি তৈরি হয়ে যায়? না না, পজিটিভ। হ্যাঁ, দুটো না মিলে হ্যাঁ তৈরি হয়ে যায় না? দুটো নেগেটিভ সমান একটা পজিটিভ, হ্যাঁ, এই তার তো মানে পজিটিভ বলতে অ্যাফার্মেটিভ। তার মানে হচ্ছে হ্যাঁ। আমি ভাত খাই না এমনটা নয়, এর মানে কি? মানে আমি ভাত খাই। মানে আমি ভাত খাই। তাহলে নোবডি নেভার টেলস ইউ দ্য ট্রুথ, এমন কেউ নেই যে তোমায় সত্য বলবে না, এর মানে কি? সবাই সত্যি বলবে। হুম। তাহলে এটা কি বলতে চাইছে এক্সামিনার? নাকি না, এক্সামিনার বলতে কেউ চাইছে তোমায় না। সত্যি বলবে না, এটা বলতে চাইছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইটা নোবডির সাথে কখনো নেভার যায় না, দুটো না কখনো হতে পারে না। এটা একটা না, এটা একটা না, আর এই দুটো না মিলে তো হ্যাঁ হয়ে গেল। নেভারটা হবে না। তো এখানে নেভার হবে না, এখানে এভার হবে। নোবডি এভার টেলস ইউ দ্য ট্রুথ, কেউ তোমায় কোনোদিন সত্যিটা বলবে না, এই হলো মানে। আর এটাই এক্সামিনার বলতে চেয়েছে। এক্সামিনার তো বলতে চাইনি যে এমন কেউ নেই যে সে তোমায় সত্যিটা বলবে না, তার মানে সবাই সত্যিটা বলবে, এটা তো এক্সামিনার বলতে চাইনি। এক্সামিনার বলতে চাইছে যে কেউ তোমায় কোনোদিন সত্যি বলবে না। এটা বুঝতে পারলে কিনা একবার বলো দেখি। হ্যাঁ দাদা। আমি যদি বলি নোবডি ডাজেন্ট নো দ্য আনসার, তার মানে কি দাঁড়াবে? এমন কেউ নেই যে এই উত্তরটা জানে না, তার মানে নোবডি, কি সবাই বললে উত্তরটা দাদা জানে। একবার বলো। দেখো, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে নোবডি ডাজেন্ট নো দ্য আনসার, এই কথাটা যদি আমি বলি এটার মানে কি দাঁড়ায়? এমন কেউ নেই যে- এভরিওয়ান নোজ দ্য একদম অ্যানসার। তাই। এইটাকে রিরাইট করলে আমরা বলবো এভরিওয়ান নোজ দ্য আনসার। ভেরি গুড। অর্থাৎ এটার পুরো মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এক্সামিনার তো এটা বলতে চাইনি। তো নোবডির সাথে ডাজেন্ট হয় না, নোবডির সাথে ডাজেন্টটা উঠে যাবে, এখানে নোজ হয়ে যাবে। তাহলে সঠিক সেন্টেন্সটা কি হবে এখানে এটার? নোবডি নোজ দ্য অ্যানসার। ভেরি গুড, নোবডি নোজ দ্য আনসার। এটা সঠিক উত্তর হয়ে যাবে নোবডি নোজ দ্য আনসার। এর মানে কেউ উত্তরটা জানে না। নোবডি নোজ দ্য আনসার, কেউ উত্তরটি জানে না। ওকে, চলো 6 নম্বর বলো কি আছে 6 নম্বর? I am now living in North Kolkata. I am now living now I am in কি বলছে? Now I am living in
নর্থ কলকাতা। নর্থ কলকাতা। এই যে আমি যেভাবে স্ক্রিনে লিখলাম তোমরাও এটাই লিখেছিলে কিনা? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে এরকম লিখেছো? আই অ্যাম, খাতা দেখে বলবে, আই অ্যাম নাও লিভিং ইন নর্থ কলকাতা, এমন কেউ লিখেছো নাকি? এই যে এইটার মতো না, এমন লিখিনি। না। সবাই এরকমই লিখেছো? হ্যাঁ। দেখো, কেউ যদি ভুলক্রমে এটা লিখে ফেলতে এটাই ঠিক হয়ে যেত। এখন কথা হলো কেন দাদা? দেখো, যখন ডাইরেকশন বোঝায় যে সমস্তগুলোর মাধ্যমে, হ্যাঁ ডাইরেকশন বোঝায়, তার মানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এইগুলো হচ্ছে দিক নির্দেশক শব্দ। তো এই দিক নির্দেশক শব্দ তখনই আমরা ক্যাপিটালে ইউজ করব যখন এটি কোনো স্পেসিফিক কোনো নাম হবে, স্পেসিফিক কোনো নাউন, যেমন নর্থ 24 পরগনা। অর্থাৎ প্রপার নাউন। ইয়েস, অর্থাৎ যখন এটা প্রপার নাউন হবে। তো প্রপার নাউন হলেই আমরা এখানে এই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টগুলোকে ক্যাপিটাল করব, আদারওয়াইজ এটাকে আমরা ক্যাপিটাল করব না। এটা যদি ডাইরেকশন শো করে তাহলে সবসময় এগুলোকে আমাদের স্মল লেটারে লিখতে হবে, অর্থাৎ নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এটা লিখতে হবে। এই যে সূক্ষ্ম কনসেপ্ট গ্রামারের, এই জায়গা থেকে যদি প্রশ্ন দেয় ছেলেমেয়েরা তো ঘাবড়ে যাবেই। হ্যাঁ কি না বলো দেখি একবার আমায়। আমি তো ভাবছিলাম এটার আবার কি ভুল আছে। আমি ভাবছিলাম মানে নর্থ কলকাতাটাই নাম, হ্যাঁ, আবার দেখো, মানে প্রপার আমিও হিসেবে সেইভাবেই হ্যাঁ, সব যদি- ক্যাপিটালে করেছি। হ্যাঁ, এবার এই যে নর্থ কোরিয়া, এই নর্থ কোরিয়াকে যদি আমরা কেউ এইরকম লিখি তাহলে কি আমরা ঠিক করব? তাহলে কিম জং উন রেগে যাবে। এটা ঠিক হবে না। এটা তখন ঠিক হবে কারণ এটা প্রপার নাউন। ওকে, আবার দেখো নর্থ 24 পরগনাকে কেউ যদি এমন লেখে, নর্থ 24 পরগনাস, তাহলে সে কি ঠিক করবে? তাহলে না, পিছি রেগে যাবে। সেও ভুল করবে কারণ এখানে ক্যাপিটাল এন হবে। তাহলে এই যে ডাইরেকশন জাতীয় শব্দগুলি, হ্যাঁ, যদি এদের দ্বারা ডাইরেকশনই বোঝায় তাহলে সেটাকে কখনো ক্যাপিটালে লেখা যাবে না। এদেরকে ক্যাপিটালে তখনই লিখতে পারবো যখন সেটা স্পেসিফিক কোনো নাউন বা প্রপার নাউন হবে, তবেই আমি এদেরকে ক্যাপিটালে লিখবো, আদারওয়াইজ নয়। তাহলে বাকি সেন্টেন্স দেখে আমরা কিন্তু সব ঠিকঠাকই দেখছিলাম, তাই না? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ আমি জিনিস। ভাবছিলাম যে নাও আই অ্যাম লিভিং ইন নর্থ কলকাতায় এটা হবে নাকি, নাও আগে যাবে নাকি। না, ওতে কোনো ইস্যু আসে না। আচ্ছা, এই জিনিসটাকে দারুণ জিনিস কিন্তু এটা আজকে শিখলে, তোমরা জানলে। এটা আগে কখনো পড়োনি কোথাও, আমি এটা 100% নিশ্চিত। কারণ পিএসসি, ডব্লিউবিসিএসও এখন এই ধরনের কোয়েশ্চেন্স দেয়নি। তো এই যে 2018 মিসলেনিয়াস কোয়েশ্চেন পেপার দেখে আমি অনেকটা অবাকই হলাম যে দারুণ কোয়েশ্চেন দিয়েছে। তোমরা যে আরেকটা কোয়েশ্চেন মধ্যে দেখেছো, নিদারের বানানটাকে ভুল করে দিয়েছে পরীক্ষার হলে। হ্যাঁ, পরীক্ষার হলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের তো মন ব্যস্ত থাকে, কারণ অনেক কিছু আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে, কম সময়ের মধ্যে দ্রুত সময় চলে যায়, তখন ছেলেমেয়েরা এই জিনিসগুলোকে ফলো করতে পারে না, যার কারণে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর আমাদের প্রয়াস হচ্ছে এই জিনিসগুলোকেই সতত বারবার করে প্র্যাকটিস করা, যাতে এই কনসেপ্টগুলো একদম দেখার সাথে সাথে আমাদের মাথায় পড়ে যায়, হ্যাঁ এরকম জিনিস পড়েছিলাম তো নিশ্চিত রূপে, তাহলে এখানে ভুল থাকতে পারে। বাকি এই সেন্টেন্স পড়ে কোথাও তো ভুল হবার কোনো জায়গা নেই, তাই না? তো নিশ্চিতরূপে ভুল যখন দিয়েছে, কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই। হ্যাঁ, কোনো বইয়ে ওগুলো পাওয়া যায় না। না, এগুলো বইয়ে পাবে না। তো তাহলে কি মুছে দেবো? তো প্রিন্টিং মিস্টেক মনে করবে লোকে। হ্যাঁ, কিন্তু প্রিন্টিং মিস্টেক তো আর কারেকশনের মধ্যে হয় না, অন্য জায়গায় হতে পারে। কারেকশনের মধ্যে হ্যাঁ, ওটাই ভুল হয়ে যাবে ওতেই আর কি। হ্যাঁ, আমি ভাবছিলাম স্যার ওখানে অ্যাড হয়তো হবে। না না, চলো মুছে দেবো তাহলে। হ্যাঁ, হ্যাঁ দাদা। এখানে নো এরার লিখে চলে আসবো। চলো, তারপর 7 দাগেরটা বলো কি আছে। It was so dark that at first I did not take any notice of him. It was so dark. So dark হ্যাঁ, it was so dark that at first I didn't take any notice of him. ওকে, চলো এইখানে ভুল কোথায় আছে বলে মনে হচ্ছে?
এনি নোটিসের কাছে স্যার? স্যার টেকের জায়গাতে গেট মনে হচ্ছে। কোন জায়গায় গেট মনে হচ্ছে? ওই যে I টেক was so dark এখানটায় তারা I was so dark. It was উম, থিম হবে কি? আচ্ছা ভালো করে খেয়াল করবা, হ্যাঁ। স্যার ইট ওয়াজ সো ডার্ক এট ফার্স্ট। আই, ভালো করে খেয়াল করো, আই নোটিসড হিম, আর একটা আই নোটিসড অফ হিম। কোন বাক্যটা সঠিক? I I noticed noticed him প্রথমটা সঠিক। তাহলে নোটিস যখন ভার্ব, ও তারপরে কি অফের কোনো আচ্ছা, ওর প্রয়োজন পরে আছে? অফ না নেই। এর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। টেক এনি নোটিস অফ হিম। তো এবার দেখো নোটিস ক্যান বি ইউজ ডাইরেক্টলি অ্যাজ আ ভার্ব, যেমন বলা যায় যে আই ডিডেন্ট নোটিস হিম। এবার টেক নোটিস অফ, এর কিন্তু একটা সেন্স আছে। টেক নোটিস অফ, এই ক্ষেত্রে কিন্তু নোটিসটা ভার্ব নয়, মাথায় রাখতে হবে। এক্ষেত্রে নোটিসটি কি ভার্ব না, এখানে আরও স্পেসিফাই করে দেওয়া হয়েছে। দেখো তো নোটিসের আগে কোনো আর্টিকেল অ্যাডজেক্টিভ বসানো হয়েছে কিনা? এনি বসানো হয়েছে, তার মানে এইখানে এই নোটিসটা কিন্তু ভার্ব নয়। ওকে, এখানে নোটিসটি কিন্তু তাহলে ভার্ব নয়। তাহলে টেক নোটিস অফ এটাও কিন্তু একটা ইউজ আছে। তাহলে সেই ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ালো, আমার এখানে টেক নোটিস অফ এই জিনিসটাকে কি আনতে হবে, নাকি শুধুমাত্র আমি এইটাকে বাদ দিয়ে এই সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারি? একবার ভেবে বলো তো। শুনতে খারাপ আরো একবার লাগছে শোনো, তো কারণ দাদা। নোটিসকে আমরা সরাসরি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আমি বলতেই পারি এখানে আই ডিডেন্ট নোটিস হিম, আমি তাকে নোটিস করিনি। সেন্টেন্সটাকে পড়ো একবার। টিকটা বাদ ইট দিতে ওয়াজ হবে। সো ডার্ক, ভালো করে শোনো। ইট ওয়াজ সো ডার্ক, এতটাই অন্ধকার ছিল, দ্যাট যে অ্যাট ফার্স্ট আই ডিডেন্ট নোটিস হিম, আমি তাকে নোটিস করিনি। এটা বললে একদম সহজ সরল কথায় উত্তর চলে আসছে না? হুম হ্যাঁ, টেক নোটিস অফ হিম ইজ কারেক্ট, বাট ইউজ ডিফারেন্টলি অ্যান্ড ইউজুয়ালি ইন কন্টিনিউয়াস অর ফর্মাল কনটেক্সটে আমরা টেক নোটিস অফ ইউজ করি। এবার যদি বলো দাদা টেক নোটিস অফ ইউজে একটা এক্সাম্পল দেখাও, দেখো আমি বলছি। আমি বললাম কি যে দুই ধরনের ইউজ আছে, একটা ফর্মাল, একটা ইনফর্মাল ইউজ। হ্যাঁ, ইংরেজিতে মাথায় রাখতে হয়। যখন আমি একটা সেন্টেন্স লিখছি যে I didn't notice the mistake, আমি ভুলটাকে খেয়াল করিনি। যেমন তোমাদের প্রশ্ন করার সময় আসলে আমি তো বেরিয়ে যাব, তাড়াহুড়ো করে কোয়েশ্চেন সেটটাকে করেছিলাম, তো এই জন্য এই ভুলগুলোকে আমার আর রিভাইজ করা হয়নি, না হলে এরকম ভুল হতো না। তো আই ডিডেন্ট নোটিস দ্য মিস্টেক, ওকে, তার মানে আমি মিস্টেকটাকে নোটিস করিনি, এটা গেল। আবার ভালো করে খেয়াল করো, আমি যখন বলছি অন্য একটা সেন্টেন্স লিখছি যে I took no notice of his mistake, এই মানে, এটার মানে কি দাঁড়ালো? I took no notice of his mistake, মানে তার ভুলটাকে আমি অতটা কেয়ার করি না। একদমই তাই। এখানে কেয়ার করা বা অবজার্ভ করা বা নোটিস করা সেন্সে ইউজ হয়। তো এইটার ইউজটা আলাদা, এবং এই ইউজটাকে একটুখানি ফর্মাল বলা হয়, একটুখানি ফর্মাল স্টাইলের লেখা, ঠিক আছে। বাকি এটাকে আমরা এই জেনারেল ফর্মে এভাবেও লিখতে পারি যে আই ডিডেন্ট নোটিস দ্য মিস্টেক বা আই ডিডেন্ট নোটিস হিজ মিস্টেক, এমনটা দিলে সেন্টেন্সটা দুটো এক হয়ে যাবে। আই ডিডেন্ট নোটিস হিজ মিস্টেক, আমি তার মিস্টেকগুলোকে বা আমি তার মিস্টেকটিকে নোটিস করিনি। আর একটা আই টুক নো নোটিস অফ হিজ মিস্টেক, এটাও ইউজ করতে পারি আমরা। হ্যাঁ, টেক নোটিস অফ এই সেন্সটাকে ইউজ করা যাবে। একটু ফর্মাল রাইটিং, এটা একটু কম ফর্মাল, বাট রাইটিংসের মধ্যে চলে। তাহলে এবার আমায় বলো তো দেখি, এই বাক্যের মধ্যে, ঠিক আছে, যখন এটাকে আমাকে কারেক্ট করতেই দিয়েছে, তাহলে কারেক্ট করতে দিলে পরে এই জায়গাটা আমি কি করব, কি করা উচিত আমার?
এই জায়গাটায় আমাকে এই সেন্টেন্সটা দিয়েছে, বলেছে এটাকে কারেক্ট করো। কোয়েশ্চেনে তাই লেখা ছিল তো। দাঁড়াও আমি একবার কোয়েশ্চেনটাকে দেখি, কোয়েশ্চেনটাকে কি লিখেছে। কারেক্ট এনি 5 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। ইয়েস, তার মানে আমাকে কারেক্টই করতে বলেছে। তার মানে এখানে যে সেন্টেন্স দেওয়া আছে সেখানে নিশ্চিত রূপে কিছু না কিছু ভুল আছে। তবে এই বাক্যটাকে ব্যবহার করার সময় আমরা কিন্তু এটাকে লিখতেই পারি, এটাতে কোনো ভুল নেই। তবে যেহেতু এটাকে কারেক্ট করতে বলেছে তাহলে আমরা আমাদের সেকেন্ড ভার্সনটা দিয়ে দিই, মানে এইটা দেওয়া আছে, বলছে এভাবে হলে হবে না, অন্যভাবে লেখো, তাহলে এইভাবে লিখতে হবে। এটাই চয়েস আমাদের, আর তো কিছু করার নেই, তাই নয় কি? বুঝতে পারছো তো আমি কি বলেছি? হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কারেক্ট করার জন্য যেটা লিখবো সেটা হচ্ছে জাস্ট ওই নোটিসকে ভার্ব হিসাবে ব্যবহার করে দিব এখানে। তাহলে লিখবো কি, যে ইট ওয়াজ সো ডার্ক, ইট ওয়াজ সো ডার্ক, তারপর কি আছে, That at হ্যাঁ at first at first I I didn't didn't notice him, notice এটা him. লিখে দেব, ব্যাস, নোটিস হিম। একটা জিনিস বাদ গেল, কোনটা? টেক টেক এনি অফ, এই তিনটা বাদ চলে গেল, তারপর হ্যাঁ, কারেক্ট ওই হলো তো। আমি এটাই বলতে। হ্যাঁ, টেক নোটিস অফ হিম ওইটাকে বাদ দিয়ে দিলাম, বুঝেছো? যদি ওটা বলাটাও ভুল নয়, ওটাও ঠিক, তবু এটা এই যে যেহেতু আপনি বললেন ফর্মাল স্টাইল আর এটা একটা হ্যাঁ, জেনারেল স্টাইল। হ্যাঁ হ্যাঁ, তো যেহেতু ফর্মাল স্টাইল দিয়ে আমাদের বলছে এটাকে কারেক্ট করো, তাহলে আমাদের তো আর অন্য কোনো উপায় নেই, এরকমই করতে হবে। কিন্তু দুটোই সেম, অসুবিধা কিছু নেই। ওকে, মধ্যে যদি এনি না থাকতো তাহলে মানে কি ওটা ওতে কিচ্ছু আসে ভার্ব যায় হিসেবে না। ব্যবহার হতো না? হ্যাঁ, না, কোন এনি না টেকটা থাকলে দাও ভার্ব হিসেবে ব্যবহার। অফটা দেখো, টেক নোটিস অফ হিম এটা একটা ফ্রেজ, ওকে, টেক নোটিস অফ এটা একটা ফ্রেজ। তো এটার মধ্যে এই নোটিসকে ডেসক্রাইব করার জন্য যা কিছু এখানে ইউজ হতে পারে, এটা কোনো ব্যাপার না, নো আসতে পারে, এনি আসতে পারে, ঠিক আছে? আমি যা খুশি কারেকশন করে দিলে হবে না, মানে কাছাকাছি যেতে হবে আর কি। যা খুশি তো আমরা করছি না, আমাদের না মানে এখানে টেক যদি নোটিস অফ, নিডটা বাদ দিতাম। হ্যাঁ, টেক নোটিস অফটা হচ্ছে আমাদের এখানে দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, দিয়ে বলছে কি ওটাকে ঠিক করো। তাহলে ঠিক করতে গেলে আমাকে আরেকটা ফর্মের যে জেনারেল ফর্ম আছে সেই জেনারেল ফর্মটাতে লিখতে হবে। তাহলে জেনারেল ফর্মে এটা আমরা স্যার এখানে কি তাহলে ভুল ছিল? না, আলটিমেটলি গ্রামাটিক্যালি সেরকম কোনো ভুল এখানে ছিল না। ওকে, এখানে কি নো এরর করা যাবে না? না মানে করতেই হবে কিছু না। করা যাবে না, কারণ এখানে এরর কারেকশন তো বলেনি, এখানে বলেছে কারেক্ট দ্য সেন্টেন্সেস। দেখবা কোশ্চেনটাকে তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেখবা, ওখানে লেখা থাকে কারেক্ট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে কারেক্ট করো। তাহলে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা যদি তাদের কাছে কারেক্ট না মনে হয়, তাহলে আমি আমাদের জেনারেল ফর্মটাকে লিখে দিই, সেটাও তো সঠিক। ওকে, আচ্ছা, আর যদি নিডের যে কোনো সেন্টেন্সে নিড আছে যেগুলো, সেখানে নিডটাকে উঠিয়ে আমি যদি অন্যরকম করে লিখি। না, সেটা করতে পারবে না। জাস্ট আমি এখানে একটা ফ্রেজকেই ডিলিট করেছি ফর দ্য সেক অফ রাইটিং ইট ইন জেনারেল মোড। ওকে, ও আচ্ছা, ঠিক আছে। এটা ফর্মাল স্টাইল, বাট এই ফর্মাল স্টাইলটাকে আমি ডিলিট করে জেনারেল ফর্মে নিয়ে এসেছি, এটুকুনি চেঞ্জ করেছি, আর কিছু তো করিনি। ও আচ্ছা, ঠিক আছে বুঝলাম। ওকে, চল 8 নম্বরে কি আছে? ও আরেকটা কথা বলি, এক মিনিট, আরেকটা কথা বলে দিই এখানে, এই যে টেক নোটিস অফ, হ্যাঁ, টেক নোটিস অফ এই ফ্রেজটাকে না মেইনলি তোমরা যদি দেখো ইংরেজি লেখাপত্র, দেখবা যে এটাকে না ম্যাক্সিমাম টাইম, নট অল দ্য টাইম বাট ম্যাক্সিমাম টাইম এটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়, এটাও মাথায় রেখো। তো আমাদের যে সেন্টেন্সটা দেওয়া ছিল সেটা কি কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স ছিল? না, সিম্পল পাস্টের সেন্টেন্স ছিল, তাই না? ওই জন্য গ্রামাটিক্যাল দিক থেকে যদি আমি ধরতে যাই তাহলে ওটাকে আমি ভুল বলতে পারি যে কন্টিনিউয়াস ফর্মে এই টেক নোটিস অফ এই ফ্রেজটাকে ইউজ করা হয়, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ওখানে ভুল হচ্ছে তাই আমরা এটাকে লিখতে পারি। ওকে, এবার একটা শোনো, বিষয়টাকে আরেকটু ক্ল্যারিফাই করি, কেন কন্টিনিউয়াস টেন্স বললাম। তোমরা একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে, দাদা এটা কি তাহলে গ্রামাটিক্যালি ঠিক ছিল? আমি এখানে দুটো সেন্টেন্স লেখার চেষ্টা করি। একটা বললাম যে I didn't notice
হিজ মিস্টেক, এটা একটা লিখলাম, আমি তার মিস্টেকটাকে খেয়াল করিনি। এই সেন্টেন্সটা কি সিম্পল পাস্ট, হ্যাঁ কি না? সিম্পল পাস্ট, তার মানে সে কিছু একটা মিস্টেক করেছিল, সেটাকে আমি নোটিস করিনি, গেল। 2 নম্বর সেন্টেন্সটাকে খেয়াল করো তো দেখি কিছু পরিবর্তন খেয়াল করছো কিনা। আমি বললাম যে আই টুক নো নোটিস অফ হিজ ওয়ার্নিং। এই দুটো সেন্টেন্সের মধ্যে কি কিছু তফাৎ বলে মনে হচ্ছে? I took no notice of his warning. হ্যাঁ স্যার, গায়ে করলাম না আমি। হ্যাঁ, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো এইখানে I didn't notice his mistake, তার মানে সে অতীতে একটা ভুল করেছিল, তাই না? সিঙ্গেল একটা অ্যাকশন সে করেছিল, সেটাকে আমি নোটিস করিনি। কিন্তু দ্বিতীয় বাক্যটা পড়ো তো, I took no notice of his warning, is this warning, এটা তো সে কন্টিনিউয়াস টাইমস দিচ্ছিল না, মানে ফার্দার আবার করেছে। হ্যাঁ মানে বেশ কয়েকবার সে ওয়ার্নিং দিচ্ছিল, মানে এর মধ্যে একটু কন্টিনিউয়াসের সেন্স আসছে কি না আসছে না, আমি সেটা জাস্ট শুনতে চাইছি। মানে স্যার এটা সে করেই যাচ্ছে এরকম হ্যাঁ কিছু মানে একটা তো? বারবার সে একটা ওয়ার্নিং দিচ্ছিল, সেই ওয়ার্নিংটাকে আমি নোটিস করিনি। তো এই কন্টিনিউয়াসের সেন্সে না আমরা টেক নোটিস অফ এই ফ্রেজটাকে ইউজ করি। হ্যাঁ, তোমরা যখন গ্রামার দেখবে তখন দেখবে যে এক্সাম্পলসগুলো দেখবে যে এই কন্টিনিউয়াস সেন্সে টেক নোটিস অফ ইউজ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু ওরকম কোনো বিষয় ছিল কি না, ছিল না। মানে একটা রাতের অন্ধকারের একটা সিচুয়েশন, সিঙ্গেল একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে এমনটাই অন্ধকার ছিল যে প্রথমে আমি তাকে দেখতে পাইনি। তাহলে এখানে কন্টিনিউয়াসের কোনো সেন্স নেই। কন্টিনিউয়াসের সেন্স যেহেতু নেই, তাই এখানে আমার ওই টেক নোটিস অফ এই ফ্রেজটিকে না ব্যবহার করা হয় শ্রেয়। এবার যদি কেউ মনে করে হ্যাঁ আমি ব্যবহার করতে পারো, গ্রামাটিক্যালি তত বড় মাথা কেটে দেওয়ার মতন ভুল হয়নি। তবুও যেহেতু আমাদের এই সেন্টেন্সটিকে কারেক্ট করতে বলেছে, তাই আমরা একদম সিম্পল যে জেনারেল মোড, সেই জেনারেল মোডে ইউজ করব। ওকে, বুঝলাম? হ্যাঁ স্যার। বেশ, তারপর বলো এইচ। The lack of freedom and social justice. The lack of freedom and Social justice social justice is obvious for anyone. is obvious. Everyone. Is obvious for Everyone. everyone. ওকে, এইখানে কি ভুল আছে বলে মনে হচ্ছে? স্যার আর করতে হবে না? আর না, আর করতে হবে না। না দাদা, এই জিনিসটার হচ্ছে সেন্সটা পুরো উল্টো আছে। ল্যাক অফ ফ্রিডম এন্ড সোশ্যাল জাস্টিস ইজ নট অবভিয়াস ফর এভরিওয়ান। না, সেন্সটা তা না, এখানে একটা প্রেপোজিশনের ভুল দেওয়া আছে, এটা আমরা প্রেপোজিশন করলেই বুঝে যেতাম। অবভিয়াস ফর সামওয়ান হয় না, অবভিয়াস টু সামওয়ান হয়, এটা একেবারেই জেনারেল। ঠিক আছে, দেখো অবভিয়াস টু সামওয়ান, অবভিয়াস ফর সামথিং। ওকে, আরেকবার বলো, অবভিয়াস টু সামওয়ান আর অবভিয়াস ফর সামথিং। তো এখানে না অবভিয়াস এর পরে ফর হয় না, এখানে টু হয়। ঠিক আছে, তাহলে দ্য ল্যাক অফ ফ্রিডম অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইজ অবভিয়াস টু এভরিওয়ান। এটা কি বললে? অবভিয়াস ফর আর অবভিয়াস টু, একবার বলো। অবভিয়াস টু সামওয়ান, এটাই কনস্ট্রাকশন। অবভিয়াস টু, অবভিয়াস প্লাস টু প্লাস সামওয়ান, এইটাই কনস্ট্রাকশন। অবভিয়াসের পরে এটা যে কোশ্চেনটা ছিল, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা কোশ্চেন এখানে ছিল, ব্যাস, এটা আর কিছুই ছিল না এখানে। তাহলে সঠিক সেন্টেন্সটা কি দাঁড়াবে? দ্য ল্যাক অফ ফ্রিডম অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইজ অবভিয়াস টু এভরিওয়ান, এটাই। আচ্ছা, দেখো আমরা ইট ইজ অবভিয়াস ফর মি এমনটা বলি, নাকি বলি ইট ইজ অবভিয়াস টু মি? ইট ইজ অবভিয়াস টু মি, এটা বলা উচিত। চলো, তারপর 2010 সালের কোশ্চেন দেখো। 2010 সালে, আচ্ছা আমি লিখবো না, তোমরা লিখো, আমি মুখে বলি। হ্যাঁ, তারপর ওই উত্তর আমি বলবো। হ্যাঁ, 2010 সালে ছিল, এক দাগে ছিল,
you must avail, you must avail, avail, you must avail the 10 o'clock train, full stop. You must avail, দাঁড়াও লিখি আমি, you must avail, avail, avail the 10 o'clock ট্রেন। এটা ছিল 2 নম্বরে ছিল they turned every stone, they turned every stone to gain their object। এটা ছিল। আর ছিল they turned every stone to gain their object। এক মিনিট। তারপর 3 দাগে কোশ্চেন ছিল he fought tooth and tongue। এটা তো বুঝতে পেরেছো কি ভুল আছে। before giving up to the enemy, before giving up to the enemy। এটা ছিল। হয়েছে এই তিনটে লেখা। he fought tooth and tongue before giving up to the enemy। হয়েছে, তারপরে লিখবো? হ্যাঁ লিখ। মুছে দিই এটা। হ্যাঁ মুছে দিন। 4 দাগে ছিল যে the misery of the slum dwellers, the misery, misery, the misery of the slum dwellers, slum, slum hyphen dwellers, dwellers, is beggars all description। এই বাবা তুমি একবার খেয়াল করো, এই সালে তার মানে সব ইডিয়মস দিয়ে বলেছে সেন্টেন্সগুলোকে ঠিক করো। এরকম দিলে বিপদ হয়ে যাবে, কারণ ইডিয়মস না জানলে বেগার্স অল ডেসক্রিপশন। যে কটা এক্সাম্পল লিখলাম প্রত্যেকটার মধ্যেই এরর যেগুলো হচ্ছে সেটা ইডিয়ম থেকে হচ্ছে। তারপরে 5 দাগে লেখো উই ট্রাইড, নো ইস্যু। আমি বলি তোমাদের, আমি একদম তোমাদের মানে কি বলে ওইটাকে অ্যালফাবেটিক্যালি ইডিয়মস দিয়ে দেব, নোটও দিয়ে দেব, পড়িয়েও দেব। ও দাদা পড়াতে হবে, কারণ ওইগুলো পড়া হয় না। হ্যাঁ, বুঝিয়ে দিতে হবে, পড়াতে হবে। অবশ্যই একদম অ্যালফাবেটিক্যালি করিয়ে দেব। হ্যাঁ, এ দিয়ে যতগুলো ইডিয়মস পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, বি দিয়ে যেগুলো, সি দিয়ে যেগুলো, এইভাবে সাজিয়ে করিয়ে দেব, যাতে করে আমাদের ভুল না হয় কোনোটা, এবং যাতে মুখস্থ বা মনের মধ্যে থেকে যায়। আচ্ছা চলো, তারপরে 5 দাগে লেখো উই, কি আছে, উই ট্রাইড উইথ hearts and souls to fulfill, FULFIL, to fulfill। এক মিনিট দাঁড়াও তো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি পড়াচ্ছি। হ্যাঁ বাড়ি আছি, আমি পড়াচ্ছি। 11টার পরে আসতে হবে, আসলে সকালে নয়, 10টার পরে। তাহলে রাত্রে আসো 11টার পরে। ওকে,
তাহলে উই ট্রাইড উইথ হার্টস অ্যান্ড সোলস টু ফুলফিল আওয়ার ড্রিম, এটা একটা। 6 দাগে আছে I left my native village with all, এমন ভাবে না ছাপাগুলো ছবি থেকে প্রিন্ট করেছি বোঝা যাচ্ছে না ভালো, উইথ অল মাই, এটা ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস। আচ্ছা দেখো ভগবান, এটাও দিয়েছে তোমার ইডিয়মস থেকে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, BAGGAGES। তারপর 7 দাগ এখানে আছে দে এনজয়েড, মানে এইটা কি এরা প্রশ্ন করার সময় কি কিছু ভাঙদুতরো খায় নাকি আমি তো বুঝি না। দে এনজয়েড কাশ্মীর before they met a, দাদা এটা 2010-এর কোয়েশ্চেন বললে না, ওই সিপিএম এর সেই টার্মোয়েল সিচুয়েশনটা, ওই সময় Met a ভাঙকেই কোয়েশ্চেন করেছিল। ও এটা কি 2010 করাচ্ছি নাকি? বললে না 10-এর। দাঁড়াও দেখে নিই, এটা হচ্ছে কত নম্বর? হ্যাঁ এটা 2010-এর, ইয়েস এটা 2010-এর কোশ্চেন পেপার। হ্যাঁ 2023-এ WBCS ও একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার করেছিল। হ্যাঁ দেখবো আমি, ওটাও করে দেবো সব যা আছে প্রিভিয়াস ইয়ার্সে। দে এনজয়েড কাশ্মীর বিফোর দে মেট আ ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা 8 দাগে আছে হচ্ছে মিস্টার বোস was appointed as the chairman. Mr. Bose was appointed as the chairman of the local কি আছে লোকাল কমিটি, COMITY। হ্যাঁ এই ছিল। লাস্টেরটা তো বানান ভুল আছে নাকি দাদা? হ্যাঁ তো লাস্টেরটা ছিল, তোমরা একবার খেয়াল করো এখানে যে 10টা কোশ্চেন লিখলে এর মধ্যে 9টাই রয়েছে হচ্ছে ইডিয়মস বেসড, ঠিক আছে? যদিও সবকটাতে ইডিয়মসে ভুল নেই, তবু দেখা যাক। চলো এগুলো লেখা হয়েছে সবার? আচ্ছা যেমন বানান আমি লিখেছি এটাই লিখতে হবে, এটাই আছে কোশ্চেন পেপারে। চলো মুছে দেবো তাহলে। হ্যাঁ চলছে এখন। আচ্ছা লেখো মুখস্থ করার মতো বিষয়গুলো বেশি দিত না স্যার? তাই তো দেখছি ইডিয়মসের থেকেই যদি ম্যাক্সিমাম ভুল আছে কিনা এটাও দেখতে হবে, খেয়াল করতে। চলো আগে দেখি কোশ্চেন্সগুলোকে, দেখি কোথায় ভুল আছে, দেখবো তখন। হয়ে গেছে দাদা? হয়ে গেছে, বেশ। চলো দেখি 1 নাম্বার বলো তো কি আছে? You must avail the 10 o'clock train. ইউ মাস্ট অ্যাভেল, হ্যাঁ এর ভুল তো খুঁজে পেলাম, কিন্তু এর ভুল অন্য কোথাও নেই, অন্য জায়গায়। ইউ মাস্ট অ্যাভেল দ্য 10 o'clock ট্রেন। বেশ, দেখো এইখানে একটা শব্দ দেখতে পাচ্ছ, অ্যাভেল। হ্যাঁ সো অ্যাভেল এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাকি দাদা? হ্যাঁ এখানে শোনো একটু, অ্যাভেল একটা রিফ্লেক্সিভ ভার্ব। কেমন ধরনের ভার্ব? রিফ্লেক্সিভ ভার্ব। হ্যাঁ তো অ্যাভেল যখনই থাকবে না তখন আফটার ইট একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে, রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে অ্যাভেল যেখানেই দেখবে। সো
অ্যাভেলের পরে ইউ মাস্ট অ্যাভেল ইউর সেলফ, এটা করতে হবে। তাহলে এর কারেক্ট সেন্টেন্সটা লেখো যে ইউ মাস্ট। সত্যি সত্যি দেখো ভাই, আমি যদি সত্যি কথা বলি, এই ধরনের এই যে কোয়েশ্চেনের মধ্যে যে কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্টটা আমার বহুদিন পড়া হয়নি, বুঝতে পারলে? মানে এই জিনিসগুলো কিন্তু এখন জেনারেলি পরীক্ষাতে আসে না। এবার এটা তো পুরনো কোয়েশ্চেন, সো নিশ্চিন্তে থাকো, এই জিনিসগুলো কিন্তু এখন পরীক্ষাতে আসবে না। তবুও কনসেপ্টটাকে জানো, কোয়েশ্চেনটা দেখে মাথায় আসলো। অ্যাভেল হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, এবং এই অ্যাভেলের পরে না রিফ্লেক্সিভ প্রোনাউন তোমাকে ইউজ করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে এমনটা তোমায় লিখতে হবে যে ইউ মাস্ট অ্যাভেইল ইয়োর সেলফ, ইউ মাস্ট অ্যাভেল ইয়োর সেলফ, তোমাকে নিজেকে অ্যাভেল করতে হবে। এবং শুধু এইটুকুনি নয়, এরপরে অফ ইউজ করতে হবে। তাহলে ইউ মাস্ট অ্যাভেল ইয়োর সেলফ অফ, তারপরে লিখতে হবে দ্য, অফ দ্য 10 o'clock। এবার কথা হলো দাদা অফ কেন বললে, আমি বোঝাচ্ছি। দেখো এই যে দ্য 10 o'clock ট্রেন, ভালো করে বোঝো, দ্য 10 o'clock ট্রেন এটা একটা নাউন, ইয়েস অর নো? মানে এই ট্রেনটির জন্য, মানে 10টার ট্রেনটির জন্য তোমাকে অ্যাভেল করতে হবে, তাই না? এটার মানে তো তাই যে 10টার ট্রেনের জন্য তোমাকে অ্যাভেল করতে হবে, যাতে তুমি ট্রেনটা ধরতে পারো, নাহলে তো মিস করবে। তাহলে ইউ মাস্ট অ্যাভেল ইউর সেলফ অফ দ্য 10 o'clock ট্রেন। সো এই জন্য প্রেপোজিশন অফ আনা হলো। ওকে, মানে এই পুরো যে নাউন ফ্রেজ, এই পুরো নাউন ফ্রেজের প্রেপোজিশন হচ্ছে এটা, অফ। তাহলে অফের প্রেপোজিশন হিসেবে এই নাউন পুরো ফ্রেজটি বসছে। এটা কঠিন, মানে এত হ্যাঁ, কঠিন অবশ্যই। পড়লে পারবো না। ঠিক না, দেখো আমি আর বলি, আমি এই এত পর্যন্ত যা কিছু মানে পড়াচ্ছি, এই কোশ্চেন আসেনি। তবে হ্যাঁ, অ্যাভেল যে একটা রিফ্লেক্সিভ বা ভার্ব, এটা মাথায় রাখবে। অ্যাভেলের পরে জেনারেলি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়। তাহলে ইউ মাস্ট স্যার অ্যাভেল রিফ্লেক্সিভ ভার্ব অফ। কাকে বলে এবং আর কি কি আছে? দেখো রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহার করতে হয়। যেমন আরেকটা ভার্বের কথা বলি, ইন্ট্রোডিউস। এই যে ইন্ট্রোডিউস, এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব। কেন? কারণ ইন্ট্রোডিউসের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়। ওকে, অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ, শুনেছো তো এই কথাটা বলতে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই যে অ্যাভেল, ইন্ট্রোডিউস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব নাম হয়েছে এই জন্যই যে এদের পরে অ্যাজ অ্যান অবজেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করা হয়। এই যে কনস্ট্রাকশনটা লিখেছি এটা। চলো এটাও জেনে রাখলাম। প্রিভিয়াস কেসগুলো জেনে রাখাই দরকার, কারণ কখন এদের মাথায় কি হবে না হবে, কীভাবে প্রশ্ন দেবে বলা যায় না। চলো তাহলে মুছে দেবো এটা। ওকে, আচ্ছা যদি আমি বলতাম যে ইউ শুড অ্যাভেইল দিস অপরচুনিটি, তাহলে কি ঠিক হতো? ইউ শুড অ্যাভেইল দিস অপরচুনিটি, না অ্যাভেল ইউজ করলে, সেটাও হতো না স্যার। হ্যাঁ অ্যাভেল ইউজ করলে তোমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে। যেমন আমি একটা বলি, সঠিক কী হবে? ইউ শুড অ্যাভেল ইউর সেলফ অফ দিস অপরচুনিটি। দেখো আমি আরেকটু বুঝিয়ে দিই দুটো এক্সাম্পল দিয়ে। আমি এখানে দুটো এক্সাম্পল লিখবো, একটা ঠিক লিখবো, একটা ভুল লিখবো। আমি লিখলাম যে ইউ শুড অ্যাভেইল পরে লিখতে চাচ্ছিলাম এটা, ইউ শুড, দাঁড়াও আগে ভুলটাকে দেখি আমরা। ইউ শুড অ্যাভেল, কি হবে? ইউ শুড অ্যাভেল দিস অপরচুনিটি, TUNITY, এটা একটা। আর একটা লিখছি, ইউ শুড অ্যাভেইল yourself of this opportunity। বলো তো কোনটা সঠিক কোনটা ভুল? এটা সঠিক। এটা ভুল, এটা ঠিক, এটা ব্যাস এই। চলো এবার 2 নম্বর প্রশ্ন বলো কি আছে। They turned every stone to gain their object. They turned every stone Stone to
to gain their object. টু গেইন দেয়ার অবজেক্ট। ভেরি গুড। চলো এখানে কি ভুল আছে বলে মনে হচ্ছে? স্যার টার্নের পরে কোনো প্রিপজিশন আছে? না, ইডিয়ামটা ভুল আছে মনে হ্যাঁ হচ্ছে। এখানে ইডিয়মটা ভুল আছে। এই যে টার্নড এভরি স্টোন, এইটা ইডিয়ম নয়। সঠিক ইডিয়মটা কি সেটাই লিখতে হবে। টার্ন এভরি অবজেক্ট আনটার্ন। হ্যাঁ বলো সঠিক ইডিয়মটা কি? লিভ নো স্টোন আনটার্নড, এটা হচ্ছে সঠিক হ্যাঁ ইডিয়ম, তাই না? দেখো সঠিক ইডিয়মটা দা, এভাবে লিখে রাখো, দ্য কারেক্ট ইডিয়ম ইজ, সঠিক ইডিয়মটা হলো যে লিভ নো স্টোন আনটার্নড, এইটা হচ্ছে সঠিক ইডিয়মস, ঠিক আছে? লিভ নো স্টোন আনটার্নড এটা সঠিক ইডিয়মস। এই সঠিক ইডিয়মসটাকে এবার ইউজ করতে হবে। ওকে, খেয়াল করো তাহলে লিখবো দে লেফট লেফট, ভেরি গুড, নো স্টোন আনটার্নড, হ্যাঁ, দে লেফট নো স্টোন আনটার্নড টু গেইন দেয়ার। এবার দেখো এইখানে একটা জিনিস আছে, অবজেক্টিভ লেখা উচিত না অবজেক্ট লেখা উচিত? এখানে অবজেক্ট লেখা উচিত না অবজেক্টিভ লেখা উচিত? আমি যদি লিখতে চাই তো এখানে আমি অবজেক্টও লিখতে পারি, আবার অবজেক্টিভও লিখতে পারি, অবজেক্টিভ, হ্যাঁ। এখন এই ক্ষেত্রে এটার মানে আগে জানার চেষ্টা করো। লিভ নো স্টোন আনটার্নড মানে কি? কোনো কিছু না ছাড়া, মানে সমস্ত প্রয়াস করে নেওয়া। লিভ নো স্টোন আনটার্নড মানে কি? ডুইং অল এভরি পসিবল এফার্ট, ওকে, মেক এভরি পসিবল এফার্ট, এর মানে হচ্ছে এটা, মানে কোনো পাথরকেই আনটার্ন করিনি, সব পাথর উল্টে উল্টে দেখেছি যে কোথায় আছে জিনিসটা লুকানো। তার মানে কি? যত পসিবল এফার্ট আছে তুমি সমস্তটা অ্যাপ্লাই করেছো এই জিনিসটাকে অর্জন করার জন্য, এটা হচ্ছে ইডিয়ামের মানে। তাহলে এটা ঠিক করে নিলাম যে দে লেফট নো স্টোন আনটার্ন টু গেইন দেয়ার অবজেক্ট, এটা লিখে আমি ফুল স্টপ দিতে পারতাম, তবু আমি বললাম যেখানে অবজেক্টের থেকে অবজেক্টিভ লিখলে বেশি বেটার। তোমরা যদি এখানে অবজেক্ট লিখে ফুল স্টপ দাও তবে কিন্তু এটা ভুল হবে না, 100% সঠিক হবে, কিন্তু অবজেক্টিভ লিখলে একটু ভালো লাগবে আর কি। এবার তারপর তোমাদের চয়েস, আমি চাইবো তোমরা মানে কি অবজেক্টিভই লেখো। পার্থক্য হচ্ছে যে একটা হবে বস্তু, একটা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, এবার এইখানে আরও একটা শব্দ যদি আমি বলি, না দুটোর মিনিংই কিন্তু সেম আসে। অবজেক্ট মানে উদ্দেশ্য লক্ষ্য বৃত্তি হয়, অবজেক্টিভ মানেও তাই হয়, হ্যাঁ। অবজেক্ট মানেই কিন্তু হোয়াট ইজ ইউর অবজেক্ট, তার মানে তোমার উদ্দেশ্যটা কি। তো অবজেক্টিভকে দুটো সেম সেন্সে ইউজ করা হয়, তবে আমি বললাম কি অবজেক্টিভ লেখাটা একটু বেশি ভালো, সমীচীন। আর একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমি গেইন ব্যবহারটা না করে, গেইন ভার্বটা ব্যবহার না করে আমি যদি অ্যাচিভ ভার্বটা ইউজ করতাম, এখানে গেইন ভার্বটা না করে অ্যাচিভ ইউজ করতাম, তাহলে আরও ভালো হতো, মডারেট হতো। বাট গ্রামাটিক্যালি এটা কিন্তু ঠিক, তবু এটাকে আমরা গেইনের জায়গায় অ্যাচিভও ইউজ করতে পারতাম। এবার অ্যাচিভ ভার্বটাকে ইউজ করার সময় আমাদের একটু এড়িয়ে চলাই ভালো, কারণ অ্যাচিভ ভার্বটা যদি বানান ভুলভাল লিখে ফেলো তাহলে কিন্তু হবে না। অ্যাচিভ বানান হচ্ছে ACHIEVE, এটা অ্যাচিভ বানানটা। তো অ্যাচিভ বানান যদি কনফিডেন্ট থাকো, এটা ঠিকঠাক লেখো তবে লিখো, আদারওয়াইজ গেইন যা আছে তাই ঠিক আছে। হ্যাঁ, মানে পরীক্ষা হলে এটাই মাথায় রাখবে যে যেটা তুমি পারফেক্টলি জানো সেটাই লেখো, মানে বেশি উন্নত করতে গিয়ে যদি বানান ফানান ভুল হয়ে যায় তাহলে তো একেবারেই মার্ক কেটে নেবে। ওকে, চলো বাকি এটাকে দিয়েছিল ইডিয়মসটাকে সঠিক ইউজ করবার জন্যই এটাকে দিয়েছিল, অন্য কোনো ব্যাপার নয়। চলো 3 নাম্বারটা বলো দেখি একবার, কি আছে 3 নাম্বারে? He fought tooth and tongue before giving up to the enemy. দেখো এটাকে ভালো কিছু বলার আছে আমার, চলো লিখে নিই আগে। হি ফট, FOUGHT, হি ফট টুথ অ্যান্ড টাং। তোমরা কোনোদিন শুনেছো টুথ অ্যান্ড টাং? শোনোনি তো? বিফোর, নেল, হ্যাঁ টুথ অ্যান্ড নেল শুনেছো, টুথ অ্যান্ড টাং শোনোনি, তার মানে ওটাইকে ভুল করেছে। গিভিং আপ, টুথ অ্যান্ড নেলটাও শুনিনি। শোনোনি? টুথ অ্যান্ড নেল মানে কি?
ওই মাথা থেকে পা পর্যন্ত যেটা বললি আপাদমস্তক। না, টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে দেখো টু ফাইট টুথ অ্যান্ড নেল, এইটা হচ্ছে ইডিয়মস, ঠিক আছে? ইডিয়মসটা নখদন্ত নখদন্ত সঠিক ইডিয়মটা হচ্ছে নখদর্পণে নখদর্পণ নয়, শুধু সঠিক দন্ত। ইডিয়মটা হচ্ছে টু ফাইট টুথ অ্যান্ড নেল, এইটা হচ্ছে সঠিক ইডিয়মস। তো টু ফাইট টুথ অ্যান্ড নেল এর মানে হচ্ছে কি, মানে বীর বিক্রমের সাথে যুদ্ধ করা, বুঝতে পারলে? মানে নখ দাঁত দিয়ে আঁচড়ে দেওয়া। হ্যাঁ, মানে নখ দাঁত ব্যবহার করে ভাই যুদ্ধ করছো, তার মানে কি? তার মানে তুমি এমন কোনো পসিবল ওয়ে ছাড়ছো না যে তোমার জিতটা দরকার, ওকে? তার মানে টু ফাইট টুথ অ্যান্ড নেইল মানে একদম সাহসিকতার সাথে বীর বিক্রমের সাথে যুদ্ধ করা, লড়াই করা। মানে যদি ইংরেজিতে বলো তাহলে বলবা ফাইট ফিয়ার্সলি, ওকে? FIERCELY, ফিয়ার্সলি কথাটার মানে দাঁড়ায়। তাহলে এটাকে লিখতে পারি যে অর ফাইট ফিয়ার্সলি, FIERCELY, ফিয়ার্সলি, ভয়ঙ্করভাবে বীর বিক্রমের সাথে যুদ্ধ করা। তো এটা হচ্ছে সঠিক ইডিয়ম। তো এখানে একটু টাং আনলে তো হবে না, ভুল হবে তো। তাহলে এটাকে চলো কারেক্ট লিখি আমরা। কারেক্ট লেখার সাথে সাথে আরেকটা জিনিস বলবার আছে এখানে। তাহলে লেখো যে হি ফট, FOUGST, হি ফট টুথ অ্যান্ড নেল, he fought tooth and nail before এইখানে দেখো গিভ আপ। দেখো গিভ আপ মানে কি করা? ত্যাগ করা, হার মেনে নেওয়া। তাহলে গিভ আপ মানে হার মেনে নেওয়া কি করে হলো? গিভ আপ মানে তো ত্যাগ করা, তাই না? গিভ আপ মানে তো সারেন্ডার নয়। হ্যাঁ, ত্যাগ করা স্যার। মানে ওই গিভ আপ মানে ওই যে আশা ছেড়ে দেওয়া, এগুলো করি না। গিভ আপ মানে ত্যাগ করা। তো এখানে তো ত্যাগ করার সেন্সটা আসছে না, এখানে সারেন্ডারের সেন্স আসছে না, যে এনিমির কাছে সারেন্ডারের আগে সে টুথ অ্যান্ড নেল ওয়েতে লড়েছিল, ফিয়ার্সফুলি লড়েছিল, তাই তো? এটাই তো মানে। হ্যাঁ। তো বিফোর গিভিং আপ, ছেড়ে দেওয়ার আগে, শত্রুদের কাছে ছেড়ে দেওয়ার আগে, ত্যাগ করার থেকে, তাহলে গিভিং আপ এখানে এটা ইউজ হবে না। কি ফ্রেজাল ভার্ব সঠিক ইউজ হবে? গিভিন। সঠিক ফ্রেজাল ভার্ব কি ইউজ হবে? গিভিন ইউজ হবে। গিভিন মানে কি? গিভিন মানে সারেন্ডার করা, ওকে? গিভিন। তাহলে দেখো গিভ আপ টু এটার মানেও সারেন্ডার হয় কিন্তু, হ্যাঁ, মানে গিভ আপ টু দ্য এনিমি এটা সারেন্ডার, কিন্তু এটা ভালো ইংরেজি নয়। মানে ওই পরিত্যাগ করা, কোনো কিছু থেকে অ্যাবস্টেন হওয়া, কোনো কিছুকে রিফিউজ করা, এই সেন্সের দিক থেকে মোটামুটি ঠেলে গুজে আমি সারেন্ডার পর্যন্ত নিয়ে যেতে পারি। কিন্তু আমার কাছে যেহেতু ভালো ফ্রেজাল ভার্ব রয়েছে, অ্যাকচুয়াল ফ্রেজাল ভার্ব রয়েছে, তাহলে এটা করার আমার কোনো দরকার নেই। আর তোমরা জানো ফ্রেজাল ভার্বের স্পেসিফিক মিনিং থাকে, একটুখানি চেঞ্জ হলেই সমস্যা। সেই কারণে আমরা একদম কারেক্ট ফ্রেজাল ভার্ব ইউজ করব। তাহলে হি ফট টুথ অ্যান্ড নেল বিফোর গিভিং ইন, এটা লিখব বিফোর গিভিং ইন, তারপরে লিখব টু দ্য এনিমি, টু দ্য এনিমি। গিভিং ইন মানে টু সারেন্ডার করা, সারেন্ডার আত্মসমর্পণ করা। তাহলে আত্মসমর্পণ করার আগে আমরা কি করছি, মানে সে কি করেছিল? যুদ্ধ করেছিল, মানে খুব ভালোভাবে, ফিয়ার্সফুলি, বীর বিক্রমের সাথে। দ্যাটস অল, ওকে? স্যার বলছি ফ্রেজাল ভার্ব যদি কয়েকটা সিলেক্ট করে দেন মানে তাহলে ভালো হয়, অনেক আছে তো। দেখো শুধু সিলেক্ট নয়, একদম এক্সাম ওরিয়েন্টেড, একদম এক্সাম ওরিয়েন্টেড, একদম তোমাদের ওই যে কি বলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি তোমাদেরকে PDF নোটস দিয়ে দেবো, হ্যাঁ, চিন্তা করো না, সুবিধা হয়, মানে এত আছে আর কি। ঠিক, দিয়ে দেবো। দেখো আমি এখনও যেহেতু আমাদের প্রিভিয়াস ক্লাস কতগুলো রয়েছে না রেকর্ডেড, সেই জন্য আমাদের কিন্তু এখনও ক্লাস ফ্রিকোয়েন্সি বাড়েনি। পরে ক্লাস ফ্রিকোয়েন্সি বাড়বে, পড়াও কিন্তু বেড়ে যাবে একের পর এক। সো এই জন্য পুরোনো জিনিসগুলোকে কমপ্লিট করে ফেলো যত দ্রুত পারো। তারপর বলো তো স্যার সায়েন্স গুলো যদি রেলওয়ের আগে কমপ্লিট করে দেন, কারণ রেলওয়ে 12 এর এক্সাম গুলো যেটা আছে, রেলওয়ে পরীক্ষা তো হয়ে গেছে তো। আরেকটা আছে স্যার, মানে ক্লাস 12 অবধি যেটা আছে ওটাও। ও আরো পরীক্ষা হবে, ঠিক আছে, ওকে চলো। তারপর কত দাগ হবে? 3 দাগ, তাই তো? বলো। 4 দাগ। 4 দাগ? 4 দাদা। হ্যাঁ বলো, 4 দাগে কি আছে? The misery of the slum dwellers. দাঁড়াও, MISERY, the misery of the
স্লাম ডুয়েলার্স স্লাম ডুয়েলার্স, দাঁড়াও, ডুয়েলার্স এখানে is beggars all description. বেগার্স অল, বেগার্স অল ডেসক্রিপশন। আচ্ছা, এখানে ভুল কোথায় আছে বলে মনে হচ্ছে? অল বেগার ডেসক্রিপশন মানে মনে হচ্ছে ইয়াতে ইডিয়ামই ভুল আছে। স্যার প্রিপোজিশন বলতে বেগার্স এর পরে বেগার্সের পরে প্রেপোজিশন, একটু ভালো করে ভাবো দেখি অ্যাকচুয়ালি ইডিয়মসটা কি এখানে। এইটার মানেটাই তো বুঝতে পারছি না দাদা। আমি বলছি এখানে অ্যাকচুয়াল ইডিয়মটা এখানে কি আছে? অ্যাকচুয়াল ইডিয়মটা হচ্ছে বেগার ডেসক্রিপশন, BEGGAR, বেগার ডেসক্রিপশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইডিয়ম। এই বেগার ডেসক্রিপশনের মধ্যে যদি অন্য কিছু ঢোকে তাহলে সেটাকেও খেয়াল করতে হবে। The misery of the slum dwellers, beggar description. একটা কথা এখানে বলি, দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স ইজ বেগার্স অল ডেসক্রিপশন। আমি যেহেতু এটার আনসার শিটটা আমার কাছে যেহেতু নেই, সেহেতু পিএসসি অ্যাকচুয়ালি কি উত্তর নিয়েছিল সেটা আমরা জানি না, কিন্তু আমি তোমাদেরকে বেশ কতগুলো কথা বলছি। ওকে, দেখো, প্রথমত এই বেগার ডেসক্রিপশনের মধ্যে এটাকে আমরা ইডিয়ম হিসেবে যেমন ব্যবহার করি তেমনি ব্যবহার করতে পারি। আচ্ছা, বেগার ডেসক্রিপশন মানে কি বলো তো? ডেসক্রিপশন করবার মতন তেমন কিছু নেই। ওকে, হ্যাঁ, মানে ভিখারিরার বর্ণনা কি হবে বলো, এই ধরনের সেন্স। তাহলে দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স ইজ বেগার্স অল ডেসক্রিপশন। তো বেগার ডেসক্রিপশন মানে হচ্ছে ইজ বিয়ন্ড ডেসক্রিপশন, বর্ণনার বাইরে। একটা ভিখারির তুমি আর কি বা বর্ণনা করবা, তার আছেই বা কি বর্ণনা করার মতো। হ্যাঁ, ঠিক, বাংলাটা কি যেন বললে আরেকবার বলো? বর্ণনাতীত। হ্যাঁ, ভেরি গুড, বর্ণনাতীত, মানে বর্ণনারও অতীত, কি আর বর্ণনা করবে এমনটা। হ্যাঁ, মানে যা দৃশ্য সেটাকে বর্ণনা করা যাচ্ছে না এমন। তো এইখানে যে বেগারটা না, এই বেগারটাকেই আমরা কখনো কখনো ভার্ব হিসাবে ব্যবহার করতে দেখেছি। মানে এই ইডিয়মসের মধ্যে যে বেগার, সেই বেগারটাকেই ভার্ব হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা সেই কনসেপ্টে এগোই, যেহেতু আমাদের কাছে আনসার শিট নেই, ভালো করে বোঝো, সেই কনসেপ্টে এগোলে আমার এখানে বেগার্সটাই আমার, দেখো, দ্য মিজারি হচ্ছে আমার কাছে সাবজেক্ট, তাই না? তো মিজারি সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ কি না? মিজারি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে মিজারি যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, মিজারি যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাহলে এখানে বেগার্স আছে, এস দেওয়া আছে, সেই হিসাবে আমার ইজের কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো কি বলেছি? আবার যদি আমি এখানে ইজ দিই, তাহলে এখানে এই বেগার্স এই এসটাকে আর দেবো না। বুঝতে পারলে কি বলেছি? তাহলে এটার আমার কাছে মনে হচ্ছে যে এর দুটো উত্তর হওয়া উচিত। একটা এখানে লিখব অর দিয়ে, আর একটা এখানে লিখব। যদি আমি এমন লিখি যে দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স, স্লাম ডুয়েলার্স মানে বোঝো তো, বস্তিবাসী, যারা বস্তিতে বসবাস করে তারা। তাহলে দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স, বস্তিবাসীদের দুঃখ, এইখানে যদি ইজ দিই তাহলে এখানে লিখব বেগার ডেসক্রিপশন, এমনটা লিখব। আমাদের যদি মনে হয় এর মধ্যে অল দেব, দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর আরেকটা যদি আমরা লিখি, এমন লিখব দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স বেগার্স অল ডেসক্রিপশন, এটা লিখতে পারি। এই দুটো। এবার জানি না এটা যেহেতু তোমার ওই যে সেই কি প্রশ্ন থাকে,
রিটেন মোডের কোয়েশ্চেন, তো পিএসসি এটা কোন জায়গা থেকে কোন সঠিক উত্তরটা নেবে এটা কিন্তু আমরা জানি না। আমি দুটোই লিখে দিয়েছি তোমাদের। ওকে, আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো তো? স্যার ওই অলটা কি আসবে বেগার্স এন্ড ডেসক্রিপশনের হ্যাঁ, তো মাঝে? দিতেই পারো, যেহেতু ওরা কোয়েশ্চেনের মধ্যে দিয়েছে সো ওটা দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। বা তোমরা যদি চাও বেগার্স অল দিবে না, দিও না, এটাকে না দিলেও চলবে, কোনো ব্যাপার নেই। কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা তো নয়, জায়গাটা হচ্ছে একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে বেগার্স। দেখো দেখো আমি আরো একটু বোঝাই। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, আমি বললাম যে হার বিউটি is beggars description। আরেকটা বাক্য লিখছি, হার বিউটি বেগার্স ডেসক্রিপশন। এই যে এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? দুটোই, একটা নিচেরটা ঠিক স্যার, উপরেরটা হতো যদি এস না থাকতো। সাবাস। এইটা ঠিক তখনই হতো যখন এই স্টার না থাকবে, আর এটা অ্যাজ ইট ইজই আছে। ঠিক আছে, কেন এমনটা হচ্ছে আমি আরও একবার ক্ল্যারিফাই করি। যখন আমি বলছি BEGGAR, বেগার ডেসক্রিপশন, এই বেগার ডেসক্রিপশন মানে কি বলতো? এই বেগার ডেসক্রিপশন মানেই হচ্ছে ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। এইটা হচ্ছে এর মানে। তাহলে এই জন্য ইজ দিলে এস দেব না, আর না হলে বেগার্স ডেসক্রিপশন লিখবো। তাহলে আমার মতে তোমাদের এটাতেই যাওয়া উচিত, ইজটাকে এখানে অ্যাভয়েড করাই উচিত। বুঝতে পারলে? এখন পিএসসি কোনটা উত্তর দেবে ভগবান জানে, আমি দুটোই বলে দিলাম। স্যার কোনটার ব্যবহার বেশি, কোন সেন্টেন্সটার? মানে দুটোই যে আপনি সেন্টেন্স দিলেন, মানে এটা আচ্ছা নিচেরটাই ব্যবহার। আচ্ছা আচ্ছা, এটা যেহেতু এখন এটা করতে করতে আমার মাথায় এলো, আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দেবো এই বিষয়টাকে। আমি আরও একবার দেখব ইন্টারনেটে বেগার্সের ইউজ আর অন্য কোনো পরীক্ষাতে হয়েছে কি না, এটা দেখে আমি তোমাদেরকে আরও ডিটেলসে বলবো। হ্যাঁ, বাকি যে কনসেপ্টটা আমি কিন্তু সেটা বলে দিলাম। কেন বেগার ডেসক্রিপশনে বেগারটাকে ভার্বটাকেই না, এটাকেই ভার্ব হিসাবে ইউজ করা হয়। সো যার কারণে ইজের পরে বেগার আর একটা ভার্ব ইউজ করাটা এস দিয়ে ঠিক নয় বলে আমার মনে হয়। তো ওখানে ইজকে অ্যাভয়েড করাটাই উচিত। ওকে, চল 5 দাগটা বলো। সো ওইটাকে একটা কাজ করো, একটা স্টার চিহ্ন দিয়ে রাখো, যাতে পরে এটা মনে পড়ে যে হ্যাঁ এর বিষয়ে কিছু একটা আলোচনার ব্যাপার আছে। সো মে আই রাব অল দিস, মুছে দেবে এগুলো? হ্যাঁ দাদা। 5 নম্বরে কি আছে বলো? 5 নম্বরে We tried with hearts and souls to fulfill our এখানে dream. আর আমার লেখার দরকার নেই, তোমাদের যে হার্টস অ্যান্ড সোলস লিখেছো না, ওইটা হার্ট এন্ড সোল। হ্যাঁ, হার্টস অ্যান্ড সোলস লিখেছো, এখানে জাস্ট এস গুলোকে ডিলিট করে দাও, তবেই ঠিক হয়ে যাবে। হার্ট অ্যান্ড সোল সঠিক ইডিয়ম। হ্যাঁ, হার্টস অ্যান্ড সোলস এটা সঠিক নয়, হার্ট অ্যান্ড সোল। ওকে, তারপরের বলো 6 দাগে। বলছি স্যার ফুল সেন্টেন্সটা একবার বলে দিন, আমার লেখা হয় না আর কি। আচ্ছা, ফুল সেন্টেন্সটা এমনটা লেখো, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল টু ফুলফিল আওয়ার ড্রিম। জাস্ট ওই হার্টের থেকে এস কেটে দাও, সোলসের থেকে এস কেটে দাও। উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল টু ফুলফিল আওয়ার ড্রিম। হার্ট অ্যান্ড সোল, হ্যাঁ, টু ফুলফিল আওয়ার ড্রিম, এস গুলোকে জাস্ট কেটে দাও। ঠিক আছে স্যার, হয়েছে। হার্ট একটাই তো, সোল। হ্যাঁ, তারপরে বলো। না ওই সেন্স নয়, এটা হচ্ছে কারেক্ট ইডিয়মসের ইউজের জন্য বললাম। হ্যাঁ, কারেক্ট মানে স্যার একটু মানে নিজের মানে ইসের জন্য বলছি। হ্যাঁ ঠিক,
না এখানে ব্যাপার কি, এখানে সাবজেক্ট কি আছে, উই আছে না, তো উই থাকলে আমাদের তো আর একটা হার্ট হয় না, আমাদের হার্ট সি হওয়া উচিত, এমনও সেন্স মাথায় আসতে পারে। হ্যাঁ মানে এরকম টাইপের কেউ ভাববে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি যেটা অন্য কনসেপ্ট নয়, এখানে কারেক্ট ইডিয়মের ইউজ হচ্ছে সঠিক কনসেপ্ট। ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, তারপরে বলো 7 কি আছে। I left my native village with all I my left my native village native village with all my bag and baggages. বেশ, with all my bag and baggages। হ্যাঁ বলো, একটা কথা কি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তোমাদেরকে পড়িয়েছিলাম আমি নাউনের মধ্যে যে উইথ অল বিলঙ্গিংস। এটা বলেছিলাম যে ব্যাগেজ হয় না, ব্যাগেজেস baggage কখনো হয়। হয় না, ব্যাগেজ ব্যাগেজেস চুপ করবে আনকাউন্টেবল মা, একটু পড়ছি। ঠিক আছে, তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা আনকাউন্টেবল নাউন, এটাকে কখনো কাউন্টেবল ফর্মে আনা যায় না, তাহলে ব্যাগেজেস বলাটা ঠিক নয়, ব্যাগেজ বলা উচিত। হ্যাঁ এখানে এটাই ঠিক করে নাও, এসটাকে কেটে দাও তাহলেই ঠিক হয়ে যাবে, তাহলে সঠিক হয়ে গেল আই লেফট মাই নেটিভ ভিলেজ উইথ অল মাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, নাকি ব্যাগেজেস, ব্যাগেজেস করবে না, কারণ ব্যাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, একে কখনো ব্যাগেজেস করা যায় না। ছোট্ট ছোট্ট কনসেপ্ট, 2 মার্ক পেয়ে গেলে। বা এটাকে তুমি বলতে পারো, যদি এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস না বলো তাহলে তুমি বলতে পারো যে উইথ অল বিলঙ্গিংস। অল মাই বিলঙ্গিংস। হ্যাঁ উইথ অল মাই বিলঙ্গিংস, ভেরি গুড, উইথ অল মাই বিলঙ্গিংস, বিলঙ্গিংস এটাও বলা যেতে পারে। তো এটাকে ডিলিট করে দিও না, যেহেতু ওরা ইডিয়মস ইউজ করেছে, ইডিয়মসটাকে রাখতে দিও, শুধু ওই ব্যাগেজের এসটাকে কেটে দিও। তারপর কি আছে 7 দাগে, দে এনজয়েড they enjoyed Kashmir, they কাশ্মীর enjoyed Kashmir before they met a train accident, এই তো। হ্যাঁ হ্যাড এইটা- মেট, এই হ্যাড এনজয়েড হবে। এক মিনিট দাঁড়াও, বলো এখানে কি আছে একবার লিখে নি এটা, দে এনজয়েড কাশ্মীর বিফোর দে মেট before they met আ ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্ট, ভেরি গুড। এবার বলো দেখি এইখানে কোন কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছ। পারফেক্ট ফর্মটা, একদমই তাই, পারফেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল, পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হলো নিশ্চয়ই অতীতে দুটো কাজ হবে, একটা হচ্ছে দে এনজয়েড কাশ্মীর, এটা বিফোর দে মেট আ ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা তাই তো। হ্যাঁ দাদা, তাহলে এখানে কি হওয়া উচিত, এর মধ্যে যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট হবে, যেটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট হবে। ভেরি গুড, কোনটা আগে ঘটেছে, কাশ্মীরে এনজয় করার ব্যাপারটা হ্যাড এনজয়। তাহলে এখানে যে কাজটা আগে ঘটেছে সেই কাজটাকে আমাদের পাস্ট পারফেক্টে নিয়ে আসতে হবে। তাহলে বলো, দে এনজয়েড কাশ্মীর বিফোর দে মেট আ ট্রেন অ্যাক্সিডেন্ট, তাহলে বিফোর আছে তোমাদের মনে পড়ছে, পাস্ট পারফেক্টে বিফোর থাকলে পাস্ট পারফেক্ট অংশ আগে ব্যবহার করতে হয়। বিফোর আফটার আফটার। হ্যাঁ তাহলে লিখো দে হ্যাড এনজয়েড কাশ্মীর বিফোর দে মেট আ ট্রেন অ্যাক্সিডেন্ট। ওকে, এটা করলেই কারেক্ট হয়ে যাবে। আর আছে স্যার এটাতে মেট উইথ আ ট্রেন অ্যাক্সিডেন্ট হবে না? হ্যাঁ মেট উইথ আ ট্রেন অ্যাক্সিডেন্ট হবে না? না, মেট আ ট্রেন অ্যাক্সিডেন্ট করলেই হলো, দরকার নেই মেট উইথ করার। তারপর বলো, লাস্টেরটা স্পেলিং ভুল আছে, কমিটি। ওই যে কমিটি, মিস্টার বোস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান। মিস্টার বোস দাঁড়াও, মিস্টার বোস ওয়াজ অ্যাপয়েন্টেড as the chairman of the local committee. COMMITTEE, এটা হচ্ছে কমিটির সঠিক স্পেলিং। হ্যাঁ,
COMMITTEE কমিটি। তাহলে ওই যে ওখানে বোধহয় COMITY দেওয়া ছিল না, এটাকে কাটো, এটাকে করো। হ্যাঁ দাদা। আচ্ছা, এটা করলেই শব্দটা কি বা সরি বাক্যটা কি সঠিক হয়ে গেল? স্যার ওখানে কি অ্যাজ দা হবে না বাই দা হবে স্যার? দেখো, কাউকে অ্যাপয়েন্ট করা মানেই কোনো কিছু হিসেবে অ্যাপয়েন্ট করা, তো অ্যাপয়েন্টের পরে না অ্যাজ ইউজ করাটা উচিত নয়, বুঝেছো? 2 হবে স্যার? কিচ্ছু হবে না। অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল কমিটি। হ্যাঁ, দ্যাটস অল। অ্যাপয়েন্টের পরে অ্যাজ ইউজ করাটা উচিত নয়। হ্যাঁ স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই যে লাস্টের যে কোয়েশ্চেনটা রয়েছে যে মিস্টার বোস ওয়াজ অ্যাপয়েন্টেড, সেটা কি প্যাসিভ ফর্মে আছে না? অবশ্যই প্যাসিভ ভয়েস। হ্যাঁ, তো মিস্টার ওখানে বোস কি, ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল কমিটি। ওখানে যদি আমি বাই ইউজ করি তাহলে কি ভুল হতে কোথায় পারে? বাই ইউজ করবে? অ্যাজ এর পরিবর্তে অ্যাপয়েন্টেড হেই, বাই না দ্য। না না, মানে ভুল হয়ে যাবে তো। অ্যাপয়েন্টেড বাই দ্য চেয়ারম্যান মানে কি দাঁড়ালো? মিস্টার বোসকে চেয়ারম্যানের দ্বারা অ্যাপয়েন্ট হয়েছে, কিন্তু কোন পোস্টে সেটা বলা নেই। হ্যাঁ, ওখানে বাই কখনো হবে না। তবে শুনে রাখো, অ্যাপয়েন্টের পরে অ্যাজ ইউজ করাটা ঠিক নয়। ওকে ওকে স্যার। মিস্টার বোস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল কমিটি, এটাই সঠিক। অ্যাপয়েন্টের পরে অ্যাজ করার দরকার নেই। ওকে, আচ্ছা দেখো একটা কথা বলি, আমাদের সরকারি দস্তাবেজে হ্যাঁ অনেক গ্রামাটিক্যাল এরর থাকে কিন্তু। হ্যাঁ, সো ওই গ্রামাটিক্যাল এররকে কি নামে চালিয়ে দেওয়া হয়? ফর্মাল ইউজ Printing বলে চালিয়ে mistake. দেওয়া হয় না, ফর্মাল ইউজ বলে চালিয়ে দেওয়া হয়, বুঝেছো? এখন কথা হলো, কেমন কথা বললে দাদা? দেখো, এই যে আমি যে সিএ নিয়ে একটা ভিডিও করেছিলাম না, এটা যখন এর বিলটা যখন আমি পড়ছিলাম তখন ওখানে লেখা ছিল যে হু entered into India on or before কত ডেট ছিল যেন? অন অর বিফোর একটা ডেট ছিল, ঠিক আছে? তাহলে হু এন্টার্ড ইনটু ইন্ডিয়া অন অর বিফোর একটা ডেট ছিল এখানে লেখা। তো আমায় বলো তো দেখি, এন্টার্ডের পরে ইনটু হয় নাকি? এন্টার টু হয় না। এন্টার্ড কোনো জায়গায় প্রবেশ করা, লিটারালি তুমি কোনো জায়গা থেকে এসে কোথাও প্রবেশ কিছুই করছো, হয় না। হ্যাঁ, তাহলে কোনো সেখানে প্রিপোজিশনে প্রবেশের বসবে না স্যার। sense এ তো হ্যাঁ, তাহলে প্রবেশের সেন্সে তো কোনো প্রেপোজিশন ইউজ হয় না। কিন্তু ওই সরকারি যে বিল আমাদের যেটা সরকারি গেজেটে পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু এরকম লেখা আছে এন্টার্ড ইনটু। সো ঠিক যেমন করে অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ অফ দিস অ্যান্ড দ্যাট। স্যার এন্টার্ড ইনটু তো কিছু এক্সেপশন আছে মেবি, কোন জায়গায় হয় হয়তো। দেখো শোনো না, হয় না, কোথাও হয় না। এন্টার্ডকে যখন তুমি ভার্ব হিসাবে ইউজ করছো, ভার্ব হিসাবে ইউজ করলে সেইটার মানে যদি লিটারালি কোথাও প্রবেশ করা, হেঁটে হেঁটে গাড়িতে করে প্রবেশ করা, সেই অর্থে কখনোই সাথে কোনো প্রেপোজিশন ইউজ হয় না। হ্যাঁ, কিন্তু এন্টারকে যদি তুমি নাউন হিসাবে ইউজ করো, মানে এন্ট্রি হিসাবে ইউজ করো, তো এন্ট্রির পরে ইনটু ব্যবহার করা হয়, বুঝেছো? এন্ট্রি ইনটু ইন্ডিয়া অর এনিথিং এলস, বুঝতে পারলে? অর্থাৎ এন্ট্রি যদি নাউন ফর্মে থাকে তাহলে তারপরে তুমি ইনটু ইউজ করতে পারো, বাট এন্টার্ড এটা তো আর নাউন নয়, এটা তো ক্লিয়ারলি ভার্ব, হ্যাঁ কি না? আবার আর একটা কথা শোনো, এন্টার্ড ভার্বের পরেও ইনটু হয়, কিন্তু তখন ব্যাপারটা কি হয় দেখো, আমি বললাম হি এন্টার্ড ইনটু দিস বিজনেস অন 20/5/2015, এভাবে তুমি লিখতে পারো। অর্থাৎ ব্যবসা, কোনো জব, হ্যাঁ, কোনো মানে কোনো প্রফেশন, এই সমস্ত জায়গায় তুমি যখন প্রবেশ করছো তখন তুমি ইনটু ইউজ করতে পারো। কিন্তু এন্টারের যখন লিটারাল মিনিং হচ্ছে প্রবেশ করা, সেই ক্ষেত্রে কিন্তু ইনটু হয় না, বুঝেছো ভাই? স্যার স্থান বুঝালে। হ্যাঁ, মানে আমি কিন্তু তিনটে সিচুয়েশন তোমাদেরকে আলোচনা করছি। একটা আমি বললাম কি, যে এন্টার্ড মানে যদি প্রবেশ করা হয়, হেঁটে হেঁটে প্রবেশ করছো, তাহলে দেখো এখানে ওই সিএটাতে যেটা মানে কি, তারা নিশ্চয়ই তারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে না, ভারতে এসছে কোনো জায়গা থেকে, তাহলে নিশ্চিত রূপে তারা ভারতের বর্ডার ক্রস করে একটা দেশে প্রবেশ করেছে, মানে এটা তো লিটারালি প্রবেশ করার সেন্সেই ব্যবহার করা হয় নাকি? তাহলে এখানে তো ইনটু আসাটা উচিত নয় না, নাকি? এখানে স্যার কিন্তু যেটা স্যার, কিন্তু একটা জিনিস জানি যে যখন আমরা
মানে কোন রুমে যখন যাব, ঘরে প্রবেশ করছে, বাইরে থেকে ভেতরে আসি, তখন তো ইনটু হয় সেক্ষেত্রে। এটা কে বললো তোমাকে? স্যার আমি শুনেছি, আমি জানি না সঠিক দেখো ভুল। আমি আবার বলবো, শোনো। হি ran, past tense করো। হি ran ইন দ্য রুম, ইনটু দ্য রুম করবে না। ওকে, হি ran ইন দ্য রুম, সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকলো। ইনটু নয়, ভুল হবে তো। কোনো জায়গা থেকে ভেতরে প্রবেশ করছো, ইন ইউজ করবে, ইনটু নয়। তাহলে হি এন্টার্ড ইনটু, এটা একটা প্রচলনে আছে, তাই এটা লেখা হয় এবং এটাকে চালিয়ে দেওয়া হয় ফর্মাল ইউজ বলে। আলটিমেটলি এটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক নয়। ওকে, এন্ট্রি যখন নাউনের পরে ইনটু ইউজ করা যেতে পারে, এন্টারের পরেও ভার্ব হিসাবেই ইনটু ইউজ করা যেতে পারে, কিন্তু তার মধ্যে প্রবেশ হবে না। তাহলে আর সেটা হয়তো সে কোনো লিটারালি যে প্রবেশ বলে আমরা যেটাকে বুঝি সেটা হবে না। সে কোনো একটা ব্যবসায় যোগদান করেছিল বা কোনো একটা চাকরিতে যোগদান করেছিল, এরকম ক্ষেত্রে হতে পারে। কোনো পার্টনারশিপে যোগদান করেছিল, সেই ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসানো যেতে পারে। বাট লিটারালি যদি মিনিং হয় এন্টার মানে কোথা থেকে কোথাও প্রবেশ করছে, মানে কোনো প্লেস হলে হবে না। হ্যাঁ, ওকে, যাই হোক। তো এই হলো ব্যাপার। তো এইগুলোকেই ফর্মাল ইউজ বলা হয় সরকারি দস্তাবেজে, যেহেতু আমি দেখলাম সেই জন্যই বললাম। ওকে, আচ্ছা ছেড়ে দাও, বাকি এগুলো নিয়ে বেশিটা যাওয়ার দরকার নেই। যেটা আমি বলছি ওইটাকেই মনে রাখার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। আর যদি কারো সামনে কোনো প্রকারের মানে এক্সেপশন চলে আসে, আমায় একবার লাইনটাকে একটু পাঠিও। আর যদি প্রয়োজন পাও, যদি সেই লাইনটা কোনো প্যারাগ্রাফে থাকে সেটাও পাঠিও। সবাইকেই বলছি, যখনই কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি হচ্ছে একবার পাঠিও আমাকে। কেন কি একটা সরকারি ডকুমেন্টসের মধ্যে যদি এরকম লেখা থাকে হু এন্টার্ড ইনটু ইন্ডিয়া অন অর বিফোর সামথিং একটা ডেট, তো সেই ক্ষেত্রে তো এটা কেমন একটা শোনায় না, খটোমটো। দাদা এই কেন কি কথাটাও হচ্ছে খটোমটোই শোনা। একদিন চন্দ্রিলের একটা বক্তৃতা শুনছিলাম, এটা হিন্দি থেকে ধার করা বাংলায়। হ্যাঁ, একদমই তাই। দেখো অ্যাকচুয়ালি বলা উচিত কেন না। হ্যাঁ, তো সেই কেন না কি আমরা কেন কি বলি, এটা ভাষার প্রচলনের স্বার্থে। নাকি স্যার কিউ কি থেকে এসেছে নাকি? হ্যাঁ, কিউ কি, ইয়েস। তো এটা হলো ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন যেমন ভাষার প্রচলন আছে, আমাদের ব্যবহারে আসে, ঠিক তেমনি করেই আমরা ওটাকে বলি। কিন্তু লেখার সময় দেখবা কেন কি তুমি লিখবে না, লিখতেই পারবে না, কেন নাই তুমি লিখবে। দেখো, কিন্তু বলার সময় তুমি অবশ্যই বলো, কিন্তু লেখার সময় তুমি কেন নাই লিখবে। তো এটা হলো ব্যাপার। আচ্ছা, আরেকটা কি বলতে যাচ্ছিলাম যেন বেরিয়ে গেল মাথা থেকে। ওই এক্সেপশন পেলে জানাবো। হ্যাঁ, এক্সেপশন পেলে আমাকে একটু জানাবে, ঠিক আছে? চলো, স্যার আমাদের জিরান ফ্রেজের হোমওয়ার্ক ছিল। ও, জিরান ফ্রেজ একবার না আমাকে একটু ছবি পাঠিয়ে দিও তো। হ্যাঁ, বা নেক্সট ক্লাসে আমি এটাকে আলোচনা করে দেবো, ঠিক আছে? শোনো, তাহলে আজকে নেক্সট ক্লাসে যেটা আমরা মেইনলি পড়বো সেটা পড়বো হচ্ছে কি যেন বললাম, পার্টিসিপল। ইয়েস। তোমরা না একটু মনে করে দিও যে দাদা আমাদের পার্টিসিপল পড়া আছে, আমায় একটু পার্সোনাল মেসেজ করে দিও, কারণ স্লাইড তৈরি করতে হবে পার্টিসিপলের। ওকে, আচ্ছা স্যার। আর একটা দ্যাট ক্লজের কথা বললে দাদা। আর একটা দ্যাট ক্লজ, হ্যাঁ ওই তো যেগুলোই বলছো ওগুলো একটু মনে করিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে আজকে শেষ করলাম এখানে। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট দাদা, গুড নাইট।